আমি স্ক্রিনটা শেয়ার করেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, আমি আপনাদের হ্যান্ডআউট গুলো দিয়ে দিয়েছি। মিড পর্যন্ত যতটুকু পড়ানো হবে, টপিক 1 থেকে টপিক 7 পর্যন্ত, সেগুলো আমি দিয়ে দিয়েছি। আপনারা সবাই একটু চেক করে নিন, যারা আজকে নতুন জয়েন করেছেন তাদের জন্য বলছি। আচ্ছা, লাস্ট ক্লাসে ইকোনমিক্স কি সেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। একটা জেনারেল ডেফিনেশন ছিল। জেনারেল ডেফিনেশনটা হচ্ছে আমাদের স্যামুলসনের ছিল, ইকোনমিস্ট স্যামুলসন। সেকেন্ড একটা ডেফিনেশন দেওয়া আছে, সেটা হচ্ছে লিওনার্ড রবিনসের। মেইন যে ইনটার্মসটা সেটা হচ্ছে কি, লিমিটেড রিসোর্স থাকবে, আনলিমিটেড ডিমান্ড থাকবে, এবং লিমিটেড রিসোর্স দিয়ে আনলিমিটেড ডিমান্ডগুলো আমরা কিভাবে ফুলফিল করতে পারি কিংবা কিভাবে ফুলফিল করা যায়, সেটাই হচ্ছে ইকোনমিক্স। ডিজ ইকোনমিক্স কি সেটাও বলেছিলাম। আপনাদের হোম টাস্ক ছিল যে 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্সটা আমাকে বলবেন। সামিউল বলেন, 1 নাম্বার 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্সের 1 নাম্বারটা কি বলেছে? ইয়েস ম্যাম। বলেন। ম্যাম প্রত্যেকে যখন আলাদা আলাদা সিদ্ধান্ত নেয় হুম, ম্যাম, তখন ম্যাম তারা তারা কি? সরি ম্যাম বলতে পারছি না। কে বলতে পারবেন? ম্যাম, হুম যখন বিভিন্ন মানুষ হুম সিদ্ধান্ত নেয়, তারা যে মানে বাণিজ্যিক সিস্টেমটা আর কি বিভিন্ন ভাবে চিন্তা করে আর কি। কিভাবে? মানে এক একজনের সিস্টেমটা এক এক রকম থাকে। বাণিজ্যিক সিস্টেম কে না, কিভাবে এখানে লাভ বোঝানো করবে। হয়েছে যে যখন, হ্যাঁ ডেফিনেটলি প্রফিট তো যে কে কিভাবে করবে সেটা তো তার উপর ডিপেন্ড করে, যে আপনি কি প্রফিট বেশি করবেন না আপনি প্রফিট কম করবেন, জি ম্যাম। অথবা আপনি প্রফিটটা এভারেজ একটা পোর্শনে রাখবেন, যে হ্যাঁ আপনিও বেনিফিটেড হচ্ছেন, ইন দ্য সেম টাইম কনজিউমার অর বায়ার যেই থাকবে সেও বেনিফিটেড হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনি আপনার কোম্পানির ইন্ডিভিজুয়াল ডিসিশন গুলো নিতে পারবেন, এটা একটা বিষয়। এবং এক্ষেত্রে কিছু অল্টারনেটিভ গোলস থাকে। অল্টারনেটিভ গোলস গুলো কি কি হতে পারে? যেমন ধরেন ট্রেড করা মানে কি, মানে বিজনেস করা মানে আমরা কি বুঝি, যে বিজনেস আমরা প্রফিট করার জন্য করছি, অথবা বিজনেসটা আমি এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে বেশি কমফোর্টেবল ফিল করছি, দ্যাটস আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছি। আমরা আসলে জিনিসটা পজিটিভলি নেই বলতে যে হ্যাঁ এই বিজনেসটা আমি রান করছি এবং আমার মেন ইনকামস হচ্ছে এখান থেকে আমাকে আর্ন করতে হবে। বাট এখানে কিছু চেঞ্জও হতে পারে। অল্টারনেটিভ গোলস বলতে বোঝানো হয়েছে সবসময় বিজনেস মানে, ট্রেড মানে যে আপনি অলওয়েজ বিজনেস করতে পারবেন অথবা অলওয়েজ প্রফিট করতে পারবেন তা কিন্তু না। এখানে কিছু হতে পারে, আপনি যদি ইন্ডিভিজুয়াল ওই কোম্পানি অথবা ফার্মের ওনার হন, আপনি ডিসিশনটা কি নিতে পারেন, ধরেন আপনার প্রফিট হচ্ছে না অথবা আপনার লস হচ্ছে। প্রফিট হচ্ছে না এখানে প্রফিটের কথা বোঝানো হয়নি, বেসিক্যালি লসের কথা বোঝানো হয়েছে। যদি আপনার লস হয় তখন আপনি কি করতে পারবেন না, আপনি কিছু ডিসিশন নিতে পারবেন। কি ডিসিশন নিতে পারবেন? হয় আপনি কোম্পানিটা বন্ধ করে দিতে পারেন, অথবা শর্ট রানের জন্য আপনি কোম্পানিটা শাটডাউন করে দেন আপনি 6 মাস অথবা 3 মাস অথবা 1 বছরের জন্য শর্ট টার্মের জন্য আপনি শাটডাউন করে দেন সেটা আপনার যে প্রবলেমস অথবা লিমিটেশনস গুলো ছিল প্রোডাকশনের পারপাসে সেগুলো আপনি রিকভার করে আবার রিস্টার্ট করতে পারেন। আরেকটা কি হতে পারে, আপনার যদি মনে হচ্ছে যে আপনার লসই হচ্ছে, অলওয়েজ লস হচ্ছে, তো আপনি করতে পারেন এই কোম্পানিটা বন্ধ করে দিতে পারেন, নতুন কোনো কোম্পানি অথবা নতুন কোনো ফার্ম আপনি রান করাতে পারেন। বুঝতে পেরেছেন? জি অল্টারনেটিভ ম্যাম। গোলস মানে কি বোঝেন? বুঝিনি। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, সেকেন্ডটা বলেন, এমডি নোমান। নোমান কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। বলেন, সেকেন্ড প্রিন্সিপালটা দিয়ে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? বিদেশি কোনো সুবিধার কথা বলা হয়েছে ম্যাম। বুঝিনি।
আপনারা কেউ শুনতে পেরেছেন কি বলেছে? না ম্যাম, শব্দ ম্যাম সে একটু কম বলেছে হচ্ছে। যে ম্যাম হুম। বিদেশি কোনো সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। বিদেশি কোত্থেকে পাইলেন? ফরগনকে কি ফরেনার বানাই দিচ্ছেন? ম্যাম এটা ও বলেছে। আচ্ছা বুঝতে পারিনি। আচ্ছা, এখানে হচ্ছে ফরগন অপরচুনিটিস মানে হচ্ছে কিছু বাদ দিয়ে দেওয়া। বাদ দিয়ে দেওয়া মানে হচ্ছে ভালো বাংলায় হচ্ছে কোনো কিছু ত্যাগ করা, কোনো কিছু পাওয়ার জন্য আপনি কোনো কিছু ছেড়ে দিচ্ছেন, এটাই হচ্ছে ফরগন অপরচুনিটিস। এখন ধরেন সিম্পলি যদি বিজনেস পার্সপেক্টিভে না বলে যদি আমরা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভে চিন্তা করি, ধরেন আপনাদের কাছে এখন কয়টা অপশন আছে বলেন? একটা ক্লাস করতে পারেন, তার সাথে আর কি কি করতে পারেন? ম্যাম চাইলে খাইতেও পারি। লাঞ্চ করতে পারেন, অথবা আপনারা ইয়েস চাইলে ম্যাম। ঘুমাতে পারেন, অথবা বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন। দ্যাট মিনস অপশন আপনার কাছে অনেকগুলো আছে, কিন্তু আপনাকে পিক করতে হবে যে কোনো একটা, তাই না? জি ম্যাম। তার মানে হচ্ছে ওই একটা অ্যাচিভ করার জন্য আমরা বাকি 3-4টা যেগুলো ছিল সেগুলো কি করতে হলো, আমাদের বাদ দিতে হলো অথবা ছেড়ে দিতে হলো। এটাই হচ্ছে ফরগন অপরচুনিটি। বিজনেস পার্সপেক্টিভে এটা হচ্ছে, ধরেন আপনি কোনো বিজনেস রান করাচ্ছেন, এখন আপনার ইনভেস্টমেন্ট কি কখনো ফ্লেক্সিবল থাকে না ফিক্সড থাকে? ইনভেস্টমেন্ট কি কখনো ফিক্সড থাকে নাকি কখনো ফ্লেক্সিবল থাকে? ফ্লেক্সিবল থাকে ম্যাম। ম্যাম না, ফ্লেক্সিবল থাকে। কিভাবে ফ্লেক্সিবল থাকে? ফিক্সড কিভাবে থাকে? কারণ ম্যাম আমার তো ইনভেস্টমেন্ট যদি আমার কাছে কম থাকে তাহলে তো আমার কমই করতে হবে হ্যাঁ, invest। ফিক্সড বলতে ইন্ডিভিজুয়ালি পার্সপেক্টিভে, যেমন ধরেন আপনি, আপনার কাছে ইনভেস্টমেন্ট মানে কি, যেটা আমাদের সেভিংস সেটাই কিন্তু আমাদের কি ইনভেস্টমেন্ট। এখন ধরেন আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনার ইনভেস্টমেন্টটা কি ফিক্সড না? আপনি চাইলে কি সেখানে 20 লাখ বানাতে পারবেন? ম্যাম চাইলে তো কমাইতে পারবো, ফিক্সড তো না। না, আপনি কখনো কমাবেন না। যে কোনো বিজনেসের পার্সপেক্টিভে ধরেন মিনিমাম একটা ইনভেস্টমেন্ট থাকে না, জি ম্যাম থাকে। আর ইয়েস ম্যাম। ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম মানে কি, ম্যাক্সিমাম মানে হচ্ছে আপনার প্রোডাকশন বেশি হবে, আপনার ইনভেস্টমেন্ট যত বেশি হবে আপনার প্রোডাকশন তত বেশি হবে। বাট মিনিমাম যেটা সেটাকে আমরা কি ধরি, ফিক্সড। কারণ হচ্ছে এর কমে হলে আপনি সেই প্রোডাকশনটা কি করতে পারবেন না, শুরু করতে পারবেন না। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এখন ধরেন আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে 10 লাখ টাকা, ঠিক আছে? এই 10 লাখ টাকা আপনি কি শুধুমাত্র এক জায়গায় ইনভেস্ট করতে পারবেন না কয়েক জায়গায় ইনভেস্ট করতে পারবেন? কয়েক সেকেন্ড। কয়েক জায়গায় করতে পারবেন, আপনি চাইলে এক জায়গায় করতে পারবেন। সেটা 50-50 রেশিও হতে পারে, সেটা 100-0 রেশিও হতে পারে, সেটা 60-40 হতে পারে। ইটস আপ টু ইউ যে আপনি কোন জায়গায় কতটুকু ইনভেস্ট করে কমফোর্টেবল, তাই না বিষয়টা? বাট 10 লাখ টাকার বেশি কি ইনভেস্ট করতে পারবেন? না ম্যাম। আপনার কাছে আছে 10 লাখ টাকা। সো এখানে এটাই বোঝানো হয়েছে যে বিজনেস পারপাসে, যেটা আমরা পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার দিয়ে এটা আরো ভালোভাবে দেখবো ফরগন অপরচুনিটিস মানে কি। এখানে বোঝানো হচ্ছে যে আপনার কস্টিংটা এরকম হচ্ছে যে আপনি চাইলেই কি করতে পারবেন না, ইনভেস্টমেন্টটা বাড়াতে পারবেন না। আপনার ইনভেস্টমেন্টটা সেম থাকবে, বাট হ্যাঁ আপনি চাইলে একটা প্রোডাকশন বাড়ানোর জন্য আরেকটার প্রোডাকশন আপনাকে কি করতে হবে, কমাতে হবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, ইয়েস ম্যাম। থার্ড ওয়ানটা কে বলবেন বলেন? থার্ড প্রিন্সিপালসটা কে বলবেন? কেউ দেখেনি নাই, দেখেছেন কেউ? অনেস্টলি বলেন তো। এমন একজন কি আছেন এখানে? কয়জন? 12 জন, আমি সহ। আচ্ছা, 11 জন আছেন। এমন কেউ আছেন দেখেছেন 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স একবারের জন্য হলেও? কেউ নাই? বলেন কেন দেখেননি, কি পানিশমেন্ট দিব? সামিউল, আপনাদের কি ইয়েস পানিশমেন্ট ম্যাম। দেওয়া হয় অনলাইনে বলেন? ম্যাম আসলে ম্যাম আসলে দেখি কি? নাই ম্যাম, টানা 3 দিন ক্লাস ছিল তো। ম্যাম ইনশাল্লাহ দেখবো ম্যাম, আর সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। থার্ড ওয়ানটা হচ্ছে কি, তিনটা জিনিস আছে। একটা হচ্ছে মার্জিনাল কস্ট, মার্জিনাল বেনিফিট। মার্জিনাল বিষয়টা আমরা প্রত্যেকটা টপিকেই পাবো। মার্জিনাল মানে হচ্ছে এক্সট্রা অথবা অ্যাডিশনাল ইউনিট। মার্জিনাল মানে হচ্ছে এক্সট্রা অথবা অ্যাডিশনাল ইউনিট, সেটা কস্ট হতে পারে, বেনিফিট হতে পারে,
ইনকাম হতে পারে, মানে হচ্ছে এক্সট্রা ইনকামটাকে আমরা কি বলি, মার্জিনাল ইনকাম। এক্সট্রা খরচ যেটা, সেটাকে আমরা কি বলি, মার্জিনাল কস্ট। মার্জিন এক্সট্রা বেনিফিট অথবা প্রফিটকে আমরা কি বলি, মার্জিনাল বেনিফিট। এখানে বলা হয়েছে রেশনাল পিপল মেক ডিসিশনস বাই কম্পেয়ারিং মার্জিনাল কস্ট, এমসি এন্ড এমপি। মানে হচ্ছে আপনার রেশনাল পিপল বলতে বোঝানো হচ্ছে অ্যাজ এ বিজনেস ওনার অর অ্যাজ এ প্রডিউসার আমি কি জানবো না যে আমার কস্টিং কেমন হচ্ছে আর আমার প্রফিট কেমন হচ্ছে? জি ম্যাম। আচ্ছা, রেশনাল পিপল বলতে এখানে Yes, বোঝানো ma'am. হচ্ছে আপনার কি বলবো বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি, যে কিনা বুঝতে পারবে যে তার লাভ কতটুকু হচ্ছে, তার লস কতটুকু হচ্ছে। যেমন ধরেন বিজনেসে যদি আমি দেখি আমার কস্টিং বেশি হচ্ছে আর প্রফিট কম হচ্ছে অথবা আমার লস হচ্ছে, তাহলে কি আমি বিজনেস কন্টিনিউ করব? করব? না ম্যাম, করবো না। আচ্ছা, এই সিচুয়েশনকে যদি আপনি বুঝেন তাহলেই তাদেরকে আমরা ধরি যে তারা হচ্ছে রেশনাল পিপল। ফোর্থ ওয়ান হচ্ছে people change their behavior in response to their incentive they set. আচ্ছা, ইনসেনটিভ কথাটা কি আপনারা শুনেছেন কেউ? ইনসেনটিভ শুনেছেন কেউ? ম্যাম শুনেছি। ইনসেনটিভ মানে কি? অথবা কমিশন কথাটা শুনেছেন? জি ম্যাম। জি ম্যাম। কমিশনটা কি? ম্যাম শুনেছি। কমিশনটা কি? কমিশন মানে হচ্ছে যে আপনাকে একটা টার্গেট দেওয়া হবে, টার্গেটটা যদি ফিল আপ করতে পারেন আপনি জি একটা ম্যাম। এক্সট্রা অ্যামাউন্ট পাবেন, এটাই হচ্ছে কমিশন। কমিশনের ভালো ইংলিশ হচ্ছে ইনসেনটিভ। যারা মানে যারা সেলসে আছে তাদের কাছ থেকে শুনবেন যে তারা একটা এক্সট্রা ইনসেনটিভ পায়। এক্সট্রা ইনসেনটিভ না, ইনসেনটিভ পায়, সেটা হচ্ছে তাদের এক্সট্রা ইনকাম। এক্সট্রা ইনকাম কিভাবে? যেমন ধরেন তাদের একটা ফিক্সড স্যালারি থাকে, এই স্যালারিটা হচ্ছে তার টার্গেট ফুলফিল হলেও সে পাবে, না হলেও সে এই স্যালারিটা পাবে, এটা হচ্ছে ফিক্সড। ইনসেনটিভটা হচ্ছে তার একটা টার্গেট থাকবে। টার্গেটটা হচ্ছে ধরেন ওই 10টা প্রোডাক্ট সেল করতে পারে, ধরেন আমরা ধরে নিলাম, একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমরা 10টা প্রোডাক্ট যদি সেল করতে পারে তাহলে তাকে পার প্রোডাক্টের জন্য অথবা 10টা প্রোডাক্টের জন্য 1000 টাকা দেওয়া হবে ইনসেনটিভ। তাহলে কি আপনি এক্সট্রা এফোর্ট দিবেন না দিবেন না সেল করার জন্য? দিব ম্যাম, এক্সট্রা এফোর্ট দিব। দিবেন। আচ্ছা, যদি এমন হয় এটার সাথে যদি আরেকটা থাকে, 10টা প্রোডাক্ট সেল করলেও 1000 টাকা, 15টা প্রোডাক্ট সেল করলেও 1000 টাকা, তখন কতটুকু এফোর্ট দিবেন? 10টা প্রোডাক্টের জন্য না 15টা প্রোডাক্টের জন্য? 10টার জন্য। আচ্ছা, ম্যাম আমার টার্গেট ফিল আপ করার জন্য ম্যাম, মিনিমাম টার্গেট। মিনিমাম টার্গেট মানে হচ্ছে আপনার মিনিমাম 10টা সেল করলে আপনি 1000 টাকা পাচ্ছেন, তো 5টার জন্য কি আমরা কেউ এফোর্ট দিব? অ্যাজ এ হিউম্যান বিং আমরা ওই 5টার জন্য কি করব না, এফোর্ট দিব না, কারণ হচ্ছে ওইটার জন্য তো আমাকে এক্সট্রা কোনো কিছু পে করা হচ্ছে না। বাট ওই মানে পার প্রোডাক্টে যদি হিসাব করে আমাকে এই 5টা প্রোডাক্টের জন্য এক্সট্রা টাকা দেওয়া হয় তাহলে কিন্তু আমি আবার কি করব, এক্সট্রা এফোর্ট দিব। তো এখানে এটা বোঝানো হয়েছে যে ইনসেনটিভ অথবা এক্সট্রা ইনকাম যদি করতে পারে যারা জব করছে, যারা এমপ্লয়ি আছে, তাদেরকে যদি এক্সট্রা বেনিফিট দেওয়া হয় তাহলে তাদের রেসপন্সটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হয়ে যাবে? ধরেন যাদের ফিক্সড স্যালারি তাদের তো এফোর্ট দেওয়ার কোনো অপশন নাই, এফোর্ট দিলেও তাদের স্যালারি কি হবে না, বাড়বে না। বাট যদি এক্সট্রা এফোর্ট দিলে এক্সট্রা বেনিফিট অথবা এক্সট্রা ইনকাম থাকে তখন তারা কি করবে, এক্সট্রা এফোর্ট অথবা এক্সট্রা বেনিফিট পাওয়ার চিন্তা করবে, তাই না? জি ম্যাম। দ্যাট মিনস আপনি যদি আপনার ওয়ার্কারকে দিয়ে কোনো ধরনের কোনো কাজ করাতে চান, ধরেন আপনার কাজ মানে আপনি ওয়ার্কলোড দিলেন, 5টা কাজ করলে তাকে স্যালারিটা দেওয়া হচ্ছে, সে কিন্তু 5টা কাজের বেশি আর একটা ওয়ার্কলোডও কমপ্লিট করবে না পার মান্থ। আর তাকে যদি ওয়ার্কলোডের সাথে এটাও বলা হয় যে হ্যাঁ এক্সট্রা কাজের জন্য তাকে অবশ্যই এক্সট্রা পেমেন্ট করা হবে, তাহলে কিন্তু সে কাজটা এক্সট্রা এফোর্ট দিয়ে করবে। এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। দ্যাট মিনস আপনি যাকে দিয়ে কোনো কাজ করাতে চান না কেন, কাজের জন্য কাজের বিনিময়ে আপনাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ট্রেড ক্যান বি মিউচুয়ালি বেনিফিশিয়াল। ট্রেড হচ্ছে এখানে বিজনেস, এখানে মিউচুয়ালি বেনিফিশিয়াল বলতে দুইটা ইন্টার্মস কে বোঝানো হয়েছে, একটা হচ্ছে আপনার কনজিউমার, একটা হচ্ছে প্রডিউসার। যে বিজনেসটাই আপনি অ্যাজ এ প্রডিউসার রান করান না কেন ওইখানে আপনিও বেনিফিটেড হতে হবে এবং ইন দ্য সেম টাইম কনজিউমারও বেনিফিটেড হতে হবে। যদি না হয় তাহলে কিন্তু সেটা কি হবে না, ট্রেড অথবা বিজনেস হবে না। কেন হবে না এটা কি কেউ বলতে পারবেন? আমার কথাটা কি বুঝতে পেরেছেন?
জি ম্যাম, বুঝতে পারছি। কেন জি হবে ম্যাম। না তাহলে বলেন, কেন সেটাকে আমরা বিজনেস অথবা ট্রেড বলবো না? কিংবা বলতে পারবো না? আমার কোশ্চেনটা কি বুঝেছেন? ম্যাম একটু আবার রিপিট করলে ভালো হতো। এখানে বলেছি বিজনেস টা ট্রেড ক্যান বি মিউচুয়ালি বেনিফিশিয়াল, মানে হচ্ছে বিজনেসের দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে কনজিউমার, একটা হচ্ছে প্রোডিউসার। এখানে কি করতে হবে, দুজনেই বেনিফিটেড হতে হবে। যদি দুজন বেনিফিটেড না হয় তাহলে আমরা সেটাকে ট্রেড অথবা বিজনেস বলতে পারবো না। কেন পারবো না আপনার কি মনে হয়? কারণ ম্যাম তাহলে তো এটা রান করবে না। একজন যদি বেনিফিটেড, দুইজনে যদি বেনিফিটেড না হয়। না হয় তাহলে রান করবে না, এই যেমন কারণে ধরেন করে না যদি মনে হয়। প্রোডিউসারের ক্ষেত্রে চিন্তা করি, যে অ্যাজ এ প্রোডিউসার আমি এমন একটা প্রোডাক্ট প্রডিউস করলাম যেটা আসলে মার্কেটে কোনো ডিমান্ড নাই, তাহলে কি আমি সেল করতে পারবো? নো ম্যাম। না আচ্ছা, ম্যাম। যদি ডিমান্ড না থাকে, কনজিউমাররা সেটা পারচেস করবে না, আমি এমন একটা প্রোডাক্ট প্রডিউস করলাম যেটা কনজিউমারদের প্রয়োজন নাই। আবার কনজিউমারদের কাছে একটা প্রোডাক্টের অনেক ডিমান্ড আছে, যারা পারচেস করছে তাদের কাছে অনেক ডিমান্ড আছে সেই প্রোডাক্টটা, বাট সেটা কেউ প্রডিউস করছে না। এই ধরনের যে প্রোডাক্ট গুলো অথবা এই ধরনের যে সিচুয়েশনটা, সেখানে আমরা কি করতে পারি না, ট্রেড রান করাতে পারি না। সো যেই প্রোডাক্ট নিয়ে কাজ করা হোক না কেন, সেটা প্রোডিউসার ইন দ্য সেম টাইম কনজিউমার দুজনই কি হতে হবে, বেনিফিটেড বেনিফিটেড হতে হবে। আচ্ছা, মার্কেট বলতে আপনারা কি বোঝেন? বাজার, মার্কেট, সাধারণত ম্যাম, বাজার বুঝি। হ্যাঁ বলেন। ম্যাম মার্কেট মানে হচ্ছে একটা এমন একটা জায়গা যেখানে আহ, মানে মানে হুম, যে কোনো প্রোডাক্টের আদান প্রদান হয়। হ্যাঁ, মানে হচ্ছে মার্কেট বলতে আমরা যেটা বুঝি বাজার, অথবা মার্কেটের বাংলা আসলে বাজার। বাজার বলতে আমরা যেটা বুঝি যেখানে কাঁচা বাজার পাওয়া যায়, কিংবা মার্কেট বলতে আমরা এটা বুঝি যে নিউ মার্কেট, বসুন্ধরা মার্কেট, যেখানে আসলে জিনিসপত্র পাওয়া যায়। স্পেসিফিক ভাবে যদি আমরা মার্কেটের ডেফিনেশন দিই, সেখানে হচ্ছে প্রডিউসার থাকবে, কনজিউমার থাকবে, একটা প্রোডাক্ট থাকবে। এই তিনটা জিনিস যেখানে প্রেজেন্ট থাকবে, সেই স্পেস বলি, সেই প্লেস বলি, সেটাই হচ্ছে কি মার্কেট। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে মার্কেটটা হচ্ছে গুড ওয়ে। সেখানে কিসের কমিউনিকেশন হবে? ধরেন অ্যাজ এ প্রডিউসার আমি একটা প্রোডাক্ট প্রডিউস করছি এবং আমার ফ্যাক্টরি হচ্ছে গাজীপুরে। তো আমি প্রোডাক্টটা প্রডিউস করে আমি যদি ঘরে ঘরে নিয়ে যাই, আমি কি আসলে বুঝবো যে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কার প্রয়োজন, কোন কনজিউমার এই প্রোডাক্টের ডিমান্ড আছে? কিংবা অ্যাজ এ কনজিউমার আমি একটা প্রোডাক্টের ডিমান্ড করছি, বাট আমি আসলে জানি না এই প্রোডাক্টটা কোথায় পাওয়া যায়। বাট মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিনা প্রডিউসাররা যদি কোনো প্রোডাক্ট নিয়ে আসে, প্রডিউসাররা জানবে যে যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন তারা কনজিউমাররা কি করবে, এখান থেকে এসে পারচেস করবে। আবার অ্যাজ এ কনজিউমার যারা, তারা জানবে যে ওই প্রোডাক্টটার আমার যেহেতু ডিমান্ড, আমি যদি ওই মার্কেটে অথবা ওই প্লেসে যাই তাহলে আমি কি করব, ওই প্রোডাক্টটা পাবো। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা। জি ম্যাম, জি ইয়েস বুঝতে ম্যাম। ম্যাম। পারছি। আচ্ছা, government can potentially improve market outcomes if there is some market failure or market inequitable। মানে হচ্ছে কোনো কারণে যদি কোনো মার্কেট, মার্কেট বলতে অ্যাজ এ প্রোডিউসার বোঝানো হচ্ছে যে কোনো কারণে যদি কোনো প্রোডিউসার অথবা কোনো কোম্পানি ফেল করে, ফেল করা হতে পারে, এটা হতে পারে, একটা হতে পারে লস হতে পারে, একটা হতে পারে যে তার প্রোডাক্টিভিটি অনেক বেশি করে ফেলেছে বাট এটা আসলে সেই পরিমাণ সেল হচ্ছে না, যেমন ধরেন সে এক্সেস প্রডিউস করেছে, এটা হতে পারে। অথবা তার এক্সেস কস্টিং ছিল, যে কোনো ধরনের লসই হতে পারে যদি এরকম হয়। কিংবা প্রোডাক্টটা এমনও হতে পারে, কিছুক্ষণ আগে যেটা বললাম, যে এমন একটা প্রোডাক্ট প্রডিউস করেছে প্রডিউসার, যে প্রোডাক্টের আসলে কোনো ডিমান্ড নাই, তখন কি হতে পারে, কিংবা প্রোডাক্টে কোনো প্রবলেম থাকতে পারে। সো সেম প্রাইসে আমি যদি ভালো প্রোডাক্ট পাই অ্যাজ এ কনজিউমার, আমি তো সেটাই কনজিউম করবো। সো যে কোনো ধরনেরই ফেলিয়ার থাকুক না কেন পার্টিকুলার ওই মার্কেটের অথবা ওই প্রডিউসারের, সেটা গভর্নমেন্ট চাইলে কি করতে পারে, সেটাকে ইমপ্রুভ করতে পারে। ইমপ্রুভ করতে পারে দুইটা ওয়েতে। একটা হতে পারে ওই মার্কেটের ডিমান্ড ক্রিয়েট করতে পারে, অথবা ওই স্পেসিফিক প্রোডাক্টের ডিমান্ড ক্রিয়েট করতে পারে। আবার এটাও হতে পারে যে গভর্নমেন্ট কিছু সাবসিডি দিয়ে দিল, যে হ্যাঁ ঠিক আছে, তুমি 10 লাখ টাকা ইনভেস্ট করেছিলে, 10 লাখ টাকার
তো আমি পুরোটা দিব না, আমি কিছু তোমাকে সাবসিডি দিয়ে দিলাম, 5 লাখ টাকা দিয়ে দিলাম, বাকি কিছু অ্যাড করে তুমি অন্য কোনো কিছু প্রডিউস করো, অন্য কোনো কোম্পানি রান করো। এটা একটা হতে পারে, সাবসিডি দিতে পারে। আরেকটা হচ্ছে ওই পার্টিকুলার প্রোডাক্টটা কি করতে পারে, মার্কেট ক্রিয়েট করে দিতে পারে। এমন একটা প্রোডাক্ট বলেন তো, এটা সবাই জানেন যে এমন একটা প্রোডাক্ট বলেন যেটার ডিমান্ড মার্কেটে গভর্নমেন্ট ক্রিয়েট করেছে। জি ম্যাম। বলেন। হ্যাঁ বলেন। ম্যাম মোবাইল ডেটা। মোবাইল ডেটার কি ডিমান্ড ছিল না? জি ম্যাম, সবসময় তো থাকে, এখন আরো বেশি। আচ্ছা, এখন যেটা বেশি এটা হচ্ছে আপনার স্পেশাল সার্কামস্টান্সেস, কোনো একটা কারণে এটার ডিমান্ডটা বেড়েছে সিচুয়েশনের জন্য। খুবই মানে সিম্পল একটা এক্সাম্পল হচ্ছে টেলিটক-সিম। আপনারা সবাইকে একমত? টেলিকাস্টিং ম্যাম। গভর্নমেন্টের যে কোনো কাজ আপনি করতে যান, আপনাকে কি করতে হবে, অবশ্যই একটা টেলিটক-সিম রাখতে হবে। এটা যখন করে নাই তখন কিন্তু আপনারা যে কোনো সিম দিয়েই গভর্নমেন্টের যে কোনো কাজে অ্যাপ্লাই করা বলেন, যে কোনো কিছুতেই আপনারা করতে পারতেন। বাট এখন যদি আপনি করতে চান তাহলে আপনাকে ফোর্স করলে কি করতে হবে, ওই টেলিটক সিমটা কি করতে হবে, পারচেজ করতে হবে। বুঝতে পেরেছেন? এই যে ডিমান্ডটা সেটা কে ক্রিয়েট করলো, গভর্নমেন্ট ক্রিয়েট করলো। গভর্নমেন্ট চাইলে এটা সাবসিডিও দিতে পারতো যে হ্যাঁ ঠিক আছে লস হয়েছে তো আমি এখানে কিছু সাবসিডি দিয়ে দিলাম 70%, 50%, 20%, এটাও করতে পারে গভর্নমেন্ট চাইলে। সেটাকে কি করতে পারে, ইমপ্রুভ করতে পারে, এটা গভর্নমেন্ট যেভাবে চায়। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোডাক্টিভিটি ইজ দ্য আলটিমেট সোর্স অফ লিভিং স্ট্যান্ডার্ড। এখানে প্রোডাক্টিভিটি কমতেও পারে, প্রোডাক্টিভিটি বাড়তেও পারে, মানে প্রোডাকশন বাড়তেও পারে, প্রোডাকশন কমতেও পারে। বাট এখানে এই প্রিন্সিপালসে সেটা আমরা কি ধরেছি, পজিটিভলি চিন্তা করেছি। পজিটিভলি যদি চিন্তা করি দ্যাট মিন্স প্রোডাক্টিভিটি যদি ইনক্রিজ করে তাহলে আমার লিভিং স্ট্যান্ডার্ড ইনক্রিজ করবে। লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম না, মনে আছে সবার? কোনটা? যদি আমার ইনকাম বাড়ে তাহলে কি আমার লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। বাড়বে ম্যাম, এটা বাড়বে। ভাবে বলি ইকোনমিক্সে আমরা সবকিছুই পজিটিভ চিন্তা করব, বাট এখানে যদি উল্টোটা চিন্তা করি, আমার প্রোডাক্টিভিটি যদি কমে যায়, মানে আমার ইনকাম যদি কমে যায়, তাহলে আমার লিভিং স্ট্যান্ডার্ডও কি করবে, ফল করবে, মানে অ্যাডজাস্ট হবে আমার ইনকামের সাথে। আচ্ছা, তারপরে হচ্ছে মানি গ্রোথ ইজ দ্য আলটিমেট সোর্স অফ ইনফ্লেশন। ইনফ্লেশন কথাটা কি শুনেছেন কেউ? ইনফ্লেশন মুদ্রাস্ফীতি। ইনফ্লুয়েন্স শুনেছি, ইনফ্লেশন শুনিনি। মুদ্রাস্ফীতি শুনেছেন? জি ম্যাম। আচ্ছা, মুদ্রাস্ফীতি কি? জি ম্যাম শুনেছি, বাংলা মুদ্রাস্ফীতি ম্যাম শুনেছি এটা। আচ্ছা, মুদ্রাস্ফীতিটা কি, যে আমার প্রোডাক্টের ইউটিলিটি সেম থাকবে বাট প্রোডাক্টের প্রাইসটা ইনক্রিজ করবে। ইন জেনারেলি যেটা আমরা জানি যে ধরেন আপনারা 1 কেজি কোন স্পেশাল সার্কামস্ট্যান্সেস না, বাট এখন আমি এটা দিয়ে আপনাদের এক্সাম্পল দিচ্ছি যে কিছুদিন আগে পেঁয়াজের দাম অনেক বেশি বেড়ে গিয়েছিল না? ইয়েস ম্যাম। 1 কেজির দাম 30 টাকা, আবার কিছুদিন পরে 1 কেজির দামই 300 টাকা 200 টাকা ছিল, তাই না? 1 কেজির পেঁয়াজে কি পেঁয়াজের পরিমাণ বেশি ছিল যখন 300 টাকা দিয়েছিলেন? সেম ছিল না? দ্যাট মিন্স প্রোডাক্টের ইউটিলিটি সেম ছিল বাট প্রোডাক্টের প্রাইসে ইনক্রিজ করছে। বাট এখানে একটা কথা বলি, ইনফ্লেশন কিন্তু কখনোই স্পেশাল সার্কামস্ট্যান্সেস কে রিপ্রেজেন্ট করে না। এটা হচ্ছে ন্যাচারালি ইকোনমিক ফ্লাকচুয়েশন নিয়ে প্রোডাক্টের প্রাইস ডে বাই ডে, ইয়ার বাই ইয়ার যেটা ইনক্রিজ করবে ইউটিলিটি সেম রেখে, সেটাই হচ্ছে ইনফ্লেশন। মানে প্রোডাক্টটা সেম থাকবে বাট প্রোডাক্টের ইউটিলিটিটা সেম থাকবে বাট প্রোডাক্টের প্রাইসটা ইনক্রিজ করবে উইদাউট এনি স্পেশাল সার্কামস্ট্যান্সেস। এই ইনফ্লেশন নিয়ে মিডের পরে আমরা একটা চ্যাপ্টার পড়বো, একটা টপিক থাকবে আমাদের, এখন এই পর্যন্তই জানেন। আচ্ছা, 10 হচ্ছে আপনার লাস্ট ওয়ান হচ্ছে সোসাইটি ফেসেস এ শর্ট টার্ম ট্রেড অফ বিটুইন ইনফ্লেশন এন্ড আনএমপ্লয়মেন্ট। ইনফ্লেশন তো বললাম, এখন সোসাইটি অথবা একটা মার্কেট অথবা একটা কান্ট্রি শর্ট টার্মের জন্য কিছু প্রবলেম ফেস করে দুইটা ফ্যাক্টরের জন্য, একটা হচ্ছে ইনফ্লেশন, একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। ইনফ্লেশনটা যদি বেড়ে যায়, ধরেন এমন যদি হয়
যে আপনার র ম্যাটেরিয়ালস যেটা আপনি দিয়ে প্রোডাক্টটা প্রডিউস করছেন সেটার প্রাইস খুব বেশি ইনক্রিজ করছে, তাহলে তো আপনার লস হয়ে যাচ্ছে। লস হয়ে যাচ্ছে না, আপনি কি সেইভাবে প্রোডাক্টের প্রাইসটা ইনক্রিজ করাতে পারছেন? আর প্রোডাক্টের প্রাইস যদি আপনি ইনক্রিজ করান সেটাকে আপনি সেল করতে পারবেন? না ম্যাম। কারণ আমরা জানি আমাদের ইনকামটা কিন্তু ফিক্সড, আমাদের ইনকাম কিন্তু ফ্লেক্সিবল না যে এক মাসে যা দিল তারপরের মাসে আবার বেশি দিবে, তারপরের মাসে আরো বেশি দিবে, এরকম কিন্তু না। সো প্রোডাক্টের প্রাইস, হ্যাঁ অ্যাজ এ প্রোডিউসার সে কি করতে পারে, তার কস্টিং বেড়ে গেলে সে প্রোডাক্টের প্রাইসটা ইনক্রিজ করবে, বাট সেটা যদি এমন হয় যে প্রতি মাসেই অথবা তাকে প্রতি সপ্তাহে সেটা ইনক্রিজ করাতে হচ্ছে, তাহলে কিন্তু কনজিউমাররা পারচেস করতে পারবে না। সো যদি সে সেল করতে না পারে, তার লস হয়, তাহলে কি হবে, তার কোম্পানি শাটডাউন হয়ে যাবে। সোসাইটির পার্সপেক্টিভে যদি বলি, কোম্পানি শাটডাউন হয়ে যাবে। কোম্পানি শাটডাউন হয়ে যাওয়া মানে কি, আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাওয়া না? ইয়েস ম্যাম। তার মানে হচ্ছে অনেক সময় সোসাইটি হতে পারে, মার্কেট হতে পারে, অথবা অ্যাজ এ হোল একটা কান্ট্রি অথবা ইকোনমির পার্সপেক্টিভে এই প্রবলেমটা হতে পারে শর্ট রানের জন্য, সেটা অবশ্যই রিকভার করা পসিবল। এই 10টা হচ্ছে 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। কেউ এখানে কোনো কিছু ইনক্রিজ অথবা ডিডাক্ট করার প্রয়োজন নাই। ইকোনমিক্স কেন ইম্পর্টেন্ট, দুইটাই সেম, আপনারা শুধু প্রিন্সিপালসটাই পড়েন, প্রিন্সিপালসটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স যেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সটা ফোকাস করে হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্টে, সেটা হতে পারে আপনার ইন্ডিভিজুয়াল ইনকাম, সেটা হতে পারে আপনার ইন্ডিভিজুয়াল ফার্ম অথবা কোম্পানি অথবা ইনস্টিটিউশন, মানে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর গুলো নিয়ে কাজ করে হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে এই ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর গুলোকে সাম আপ করাটাই হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এই যে দেখেন, লুকস এট দ্য ইকোনমি অ্যাজ এ হোল, সেখানে যে ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, ইকোনমিক গ্রোথ, আনএমপ্লয়মেন্ট আলাদা আলাদা করে যদি হয় সেটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভে, আর যেটা আমরা যখন আমরা সাম আপ করব সেটা হচ্ছে কি ম্যাক্রো ইকোনমিক্স এর ইন টার্মসে চলে যাবে। আচ্ছা, মাইক্রো ম্যাক্রোর ডেফিনেশন তো আমি দিয়েছি এখানে, তাই আছে। এরপর হচ্ছে ওয়ার্কস অফ ম্যাক্রো ইকোনমিক্স। টপিক 1টা কিন্তু আপনাদের টোটালি ইন্ট্রোডাক্টরি পার্ট, এখানে আমরা মাইক্রো এবং ম্যাক্রো নিয়ে জাস্ট মানে ছোট ছোট পোর্শনে ডিসকাস করছি। মেইনলি টপিক শুরু হবে আপনার টপিক 2 থেকে, মাইক্রো ইকোনমিক্সটা শুরু হবে টপিক 2 থেকে টপিক 7 পর্যন্ত হচ্ছে আপনার মাইক্রো ইকোনমিক্স এর ইন টার্মস। ওয়ার্কস অফ ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর কিছু কাজ আছে। ম্যাক্রো ইকোনমিক্স এর অনেক কাজ আছে, বাট স্পেসিফিক ভাবে এই 4টা কাজকে আমরা ধরি ম্যাক্রো ইকোনমিক্স এর কাজ। প্রথমটা হচ্ছে কি, হাউ টোটাল ইনভেস্টমেন্ট এন্ড কনজাম্পশন আর ডিটারমাইন্ড, মানে হচ্ছে একটা কান্ট্রি অথবা ইকোনমিতে কতটুকু ইনভেস্টমেন্ট হবে, সেটা কি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে না স্টেবল থাকবে, সেটা দেখার কাজ হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর। কনজাম্পশনটাও ডিটারমাইন করতে হবে ম্যাক্রো ইকোনমিক্স এর। আপনারা দেখবেন বছরের শুরুতে, মানে ফিসকাল ইয়ারের বছরের শুরুতে দেখবেন ফুডের শর্টেজ হয়, কনজাম্পশন প্যাটার্নের যেগুলো আছে সেগুলো শর্টেজ হয়, সেটা কি ইম্পোর্ট করা হয়, পেপারে দেখেন না? কখনো দেখেছেন আপনারা যে ফুড ইম্পোর্ট করতে হয়েছে কিংবা চাল ইম্পোর্ট করতে হয়েছে? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এই যে চাল ইম্পোর্ট করতে হয়েছে এটা কিভাবে বুঝলো? এইটা যে কাজ, ক্যালকুলেশন করার কাজ, সেটাই হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর। যে আসলে এক্সপেক্টেড যে একটা রেশিও আছে, এখানে যদি দেখি যে না আমার প্রোডাকশন কম হয়েছে, তো আমাকে এত হাজার মেট্রিক টন আমাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। সবসময় যে ইম্পোর্ট করতে হবে নট নেসেসারি, এমনও হতে পারে যে আমার সারপ্লাস হয়েছে, আমার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি আমার প্রোডাকশন হয়েছে, যেটা আমার সারপ্লাস হবে সেটা আমি কি করব, এক্সপোর্ট করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে হাউ সেন্ট্রাল ব্যাংকস ম্যানেজ মানি এন্ড ইন্টারেস্ট রেট। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক কিভাবে মানি ম্যানেজ করবে? মানি ম্যানেজ করা হচ্ছে রিজার্ভ বাড়ানো অথবা ইন্টারেস্ট রেটটা সেট করবে, সেটাও দেখার দায়িত্ব অথবা কাজ হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর। আপনারা কি কখনো ব্যাংকে গিয়েছেন? জি ম্যাম। আচ্ছা, এমন কি হয়েছে যে 2-3টা ব্যাংকে গিয়েছেন, ইন্টারেস্ট রেট সম্পর্কে জিজ্ঞেস করেছেন? এক একটা ব্যাংকের এক ইন্টারেস্ট রেট এক একটা স্কিমের জন্য এক এক রকম না? ইয়েস ম্যাম, এক এক রকম। ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, তারপরে আপনার এবি ব্যাংক, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, এই ব্যাংকগুলো দেখবেন প্রত্যেকটার স্কিম কিন্তু সেম। স্কিম বলতে ডিপিএস আছে, এফডিআর আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, পেনশন স্কিমের অ্যাকাউন্ট আছে, অনেক ধরনের আপনার স্কিম আছে। স্কিমগুলো কিন্তু অলমোস্ট সবগুলোরই সেম, মানে সবগুলোই আছে প্রত্যেকটা ব্যাংকে, বাট
প্রত্যেকটার ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা। ডিপিএস এর ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, সিটি ব্যাংকে দেখবেন এক ধরনের ইন্টারেস্ট রেট, তারপরে আপনার ডাচ বাংলা ব্যাংকে দেখবেন এক ধরনের ইন্টারেস্ট রেট, এনসিসি ব্যাংকে এক ধরনের দেখবেন, এবি ব্যাংকে এক ধরনের দেখবেন, সাউথ ইস্টে এক ধরনের দেখবেন। কোনোটার সাথে কিন্তু কোনোটার কোনো মিল থাকবে না। কখনো পেয়েছেন যে কয়েকটা ব্যাংকের ইন্টারেস্ট রেট সেম? নো ম্যাম। আচ্ছা, এটা কেন হয় না? কারণ হচ্ছে সেন্ট্রাল ব্যাংক মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক ঠিক করে দিবে কোন ব্যাংকের কোন স্কিমের ইন্টারেস্ট রেট কেমন হবে। এখানে একটা কথা আছে, যেগুলো রিনাউন্ড ব্যাংক আমরা জানি, যেগুলো পরিচিত ব্যাংক, সেগুলোতে কিন্তু আমার টাকাটা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো বাংলাদেশ ব্যাংক কিন্তু জানে বাংলাদেশ ব্যাংক কিন্তু জানে যে যারা যেগুলো রিনাউন্ড ব্যাংক তাদের ক্লায়েন্ট কিন্তু এমনি আসবে। কারণ যারা রিস্ক অ্যাভার্স পার্সন কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে রিস্ক লাভার, একটা হচ্ছে রিস্ক অ্যাভার্স। যারা অ্যাভার্স তারা চিন্তা করবে আমার ইন্টারেস্ট কম আসুক, মানে এক্সট্রা টাকা আমার কম আসুক, বাট আমার প্রিন্সিপাল অ্যামাউন্টের যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। আর যারা রিস্ক লাভার তারা কি চিন্তা করবে যে আমি যদি একটু রিস্ক নেই তাহলে কি হবে, আমার ইনকামটা মানে এক্সট্রা ইনকামটা একটু বেশি হতে পারে। সো যেগুলো আপনার ইনফ্যান্ট অথবা নিউ কামার ব্যাংক থাকে সেগুলোকে কি করা হয়, ইন্টারেস্ট রেটটা একটু বেশি দেওয়া হয়, আর যেগুলো রিনাউন্ড ব্যাংক সেগুলো ইন্টারেস্ট রেটটা একটু কম থাকে। এর জন্য দেখবেন যারা সেভিংস করে তারা কি করে যে আপনার সেভিং অ্যাকাউন্টের কয়েকটা ব্যাংকে দেখে যে আসলে কোন ব্যাংকে ইন্টারেস্ট রেটটা একটু বেশি দেয়া হচ্ছে। বুঝতে পেরেছেন? যখন আমরা সেভিংস করি তখন ডিপিএস কিংবা সেভিংস অ্যাকাউন্ট গুলো কিংবা এফডিআর গুলো 6 মান্থ দেখবেন যে 6 মান্থ 3 মান্থ দেন আপনার 1 ইয়ার, এক একটার এক এক ধরনের ইন্টারেস্ট রেট তারা দেয়। এরপরে হচ্ছে হোয়াট কজেস ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ক্রাইসিস। এখানে কেন ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ক্রাইসিস হলো সেটা দেখার দায়িত্ব অথবা কাজ হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের। ফিনান্সিয়াল ক্রাইসিস বলতে বোঝানো হচ্ছে ধরেন বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে, অন্য কোনো দেশের ব্যাংক থেকে কি করলো, লোন নিল। এই লোন নেওয়ার পরে তারা কিছু প্রবলেম ফেস করলো, সেটা হতে পারে যে রিপে করতে পারছে না, ইন্টারেস্ট রেট অনেক বেশি। এগুলো কিভাবে হ্যান্ডেল করা যায় সেটার কাজও হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের। আর লাস্ট ওয়ান হচ্ছে why some nations grow rapidly while others stagnate। মানে হচ্ছে বাংলাদেশের সাথে ধরেন কিছু দেশ ছিল কত 5 বছর অথবা 10 বছর আগে, আমরা দেখবো যে কয়েকটা দেশ ছিল, কেন বাংলাদেশ থেকে কিছু দেশ এগিয়ে গেল মানে ডেভেলপ হয়ে গেল, আর কেন কিছু দেশ বাংলাদেশ থেকে পিছিয়ে থাকলো, এটা আইডেন্টিফাই করার কাজে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা, মেজর কনসার্নস অফ ম্যাক্রো ইকোনমিক্স। মেজর কনসার্ন বলতে ম্যাক্রো ইকোনমিক্স এই যে তিনটা দেখছেন, এই তিনটারই আমরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল এক একটা টপিক করবে, যে ইনফ্লেশন, আউটপুট গ্রোথ, আনএমপ্লয়মেন্ট। ইনফ্লেশন, লোয়ার ইনফ্লেশন থাকা ভালো, কিভাবে ইনফ্লেশন রেটটা কমানো যায় সেটা হচ্ছে কনসার্ন ম্যাক্রো ইকোনমিক্স এর। আউটপুট গ্রোথ মানে হচ্ছে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা, কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় সেটা কনসার্ন হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর। এবং আনএমপ্লয়মেন্টটা কিভাবে কমানো যায়, কারণ আনএমপ্লয়মেন্ট কমে যাওয়া কিন্তু এমপ্লয়মেন্ট বেড়ে যাওয়া, তাই না? এমপ্লয়মেন্ট বেড়ে যাওয়া মানে কি ন্যাশনাল ইনকাম ইনক্রিজ করা না নাকি? ক্লাস কি খুব বোরিং হয়ে যাচ্ছে? আমি কি খুব দ্রুত বলছি? না ম্যাম। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? ম্যাম আরেকবার রিপিট করেন এটা। আচ্ছা, ইনফ্লেশনটা কি? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে আপনি 1 কেজি লোয়ার ইনফ্লেশন মানে হচ্ছে যে ইনফ্লেশন রেটটা কমানোর চিন্তা করা। কেন? কারণ হচ্ছে আপনি 1 কেজি পেঁয়াজ আগে কিনতেন 30 টাকা, এখন পারচেজ করছেন 300 টাকা, তাই না? কিন্তু আপনার ইউটিলিটি তো সেম, 1 কেজি পাচ্ছেন, 1 কেজি বেশি তার আপনাকে দেয়া হচ্ছে না বেশি টাকায়। সো টাকার পরিমাণটা মানে ইন্টারেস্ট রেটটা ইনফ্লেশন রেটটা কিভাবে কমানো যায় সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর কনসার্ন। আনএমপ্লয়মেন্ট যদি কমে যায় তাহলে কি এমপ্লয়মেন্ট বেড়ে যাবে না? এমপ্লয়মেন্ট যদি বেড়ে যায় তার মানে কি ইনকাম সবাই করছে, সবাই ইনকাম করা মানে কি ন্যাশনাল ইনকাম ইনক্রিজ করবে না? হ্যাঁ। ন্যাশনাল ইনকাম ইনক্রিজ করা মানে কি জিডিপি, জিএনপি, দেন হচ্ছে আপনার সেভিংস, ইনভেস্টমেন্ট, কনজাম্পশন, এগুলো সব কি ইনক্রিজ করবে না? জি ম্যাম। আচ্ছা, এখন আউটপুট গ্রোথ হচ্ছে কি প্রোডাক্টিভিটি বেড়ে যাওয়া, মানে প্রোডাকশনটা বেড়ে যাওয়া। প্রোডাকশন কখন বাড়বে? যখন সেল বেশি হবে। যদি প্রোডাকশন বেড়ে যায় সেল বেশি হবে, সেল বেশি হওয়া মানে কি ইনকাম
অথবা প্রফিটটা ইনক্রিজ করা। প্রফিট যদি ইনক্রিজ করে তাহলে কি হবে, ফার্দার সেভিংস এবং ইনভেস্টমেন্টটাও ইনক্রিজ করবে। এই তিনটা কনসার্ন হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর, যে কিভাবে ইনফ্লেশন রেটটা কমানো যায়, কিভাবে আনএমপ্লয়মেন্টের রেটটা কমানো যায় এবং কিভাবে প্রোডাক্টিভিটিটা বাড়ানো যায়। এবার কি ক্লিয়ার? ইয়েস এখন Yes, আপনারা ma'am. আমাকে বলেন ইনপুট কি আর আউটপুট কি? ম্যাম ইনপুট হচ্ছে আহ, মানে ম্যাম কোনো কিছু ম্যাম আমি যদি ইনভেস্ট করা ম্যাম ইনপুট। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। আর আউটপুট? আউটপুট আউটপুট কি, কোথায় গেলেন? ম্যাম প্রোডাকশন বলতে পারি। না, প্রোডাকশনটাই হচ্ছে আপনার ইনপুট, আর আউটপুটটা হচ্ছে আপনার ফাইনাল প্রোডাক্ট যেটা পাচ্ছেন, প্রোডাকশন করার পরে যে ফাইনাল প্রোডাক্টটা আপনি পাচ্ছেন। জি ম্যাম, এটাই বলতে চাইছিলাম ম্যাম, প্রোডাক্ট। আর ইনপুট মানে হচ্ছে সেটা র ম্যাটেরিয়ালস হতে পারে, মেশিনারিজ হতে পারে, ইকুইপমেন্টস হতে পারে, লেবারের যে লেবার ওয়ার্ক যেটা সেটা হতে পারে, সবকিছু হচ্ছে আপনার ইনপুট। ওই সবগুলো মিলিয়ে প্রোডাকশন হওয়ার পরে আপনি যে একটা ফাইনাল গুডস পাচ্ছেন সেটা হচ্ছে কি আউটপুট। ইনপুট আর আউটপুট এই দুইটা কি সবাই ক্লিয়ার? ইয়েস ম্যাম। এরপরে হচ্ছে Yes, ma'am. ইকোনমি। নরমালি ইকোনমি হচ্ছে আপনার 4 ধরনের, বাট আমরা এখানে 3 ধরনের দেখিয়েছি, মার্কেট ইকোনমি, কমান্ড ইকোনমি আর হচ্ছে মিক্সড ইকোনমি। একটা কেন দেখেনি সেটা হচ্ছে টোটালি ট্রেডিশনাল ইকোনমি, যেটা সেখানে আসলে কোনো ধরনের কোনো ইকুইপমেন্টস বলেন আর কোনো ধরনের কোনো ফোর্সফুলি কোনো ইনকাম ছিল না, জাস্ট ন্যাচারাল রিসোর্স ছিল এবং বার্টার সিস্টেমটা ছিল। সেখানে আপনার কোনো ধরনের কোনো ইকোনমির যে স্ট্রাকচার সেটা ছিল না। বাট মার্কেট ইকোনমি, কমান্ড ইকোনমি আর মিক্সড ইকোনমিতে কিছু চেঞ্জ আছে যেটা দিয়ে আমরা আসলে ইকোনমিটাকে আইডেন্টিফাই করতে পারি। প্রথমটা হচ্ছে মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমিটা কি, যে অ্যাজ এ ফার্ম ওনার অর অ্যাজ এ কোম্পানি ওনার, অ্যাজ এ প্রডিউসার, আপনি আপনার কোম্পানির সব ধরনের মেজর ডিসিশন আপনি নিতে পারবেন। মানে হচ্ছে কোম্পানিতে কতটুকু প্রডিউস হবে, কতটুকু ডিস্ট্রিবিউট হবে, কস্টিং কেমন হবে, প্রফিট কেমন হবে, সব ধরনের ডিসিশন আপনি নিতে পারবেন আপনার কোম্পানি। সেটা হচ্ছে কি মার্কেট ইকোনমি। আর কমান্ড ইকোনমি কি, যে আপনাকে ফোর্স করা হবে। ফোর্স বলতে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে যে আসলে আপনি কতটুকু প্রডিউস করবেন, কতটুকু ডিস্ট্রিবিউট করবেন, কতটুকু কস্টিং রাখবেন, আপনি নিজে কতটুকু প্রফিট রাখবেন, যে কোনো কিছুতেই ইন্টারফেয়ার করতে পারে। এই ধরনের ইকোনমি অথবা কান্ট্রিটা হচ্ছে আপনার কমান্ড ইকোনমি। আর লাস্ট ওয়ান হচ্ছে মিক্সড ইকোনমি। এখানে তো এক্সাম্পল দেয়াই আছে বাংলাদেশ ইকোনমি। আচ্ছা বলেন তো বাংলাদেশ ইকোনমি কেন মিক্সড ইকোনমি? ম্যাম আমি এখানে চাই অনেক কোম্পানির মালিকরা চাইলেও আলাদা ডিসিশন নিতে পারে, আবার সরকারও ম্যাম ওদেরকে কমান্ড দেয় যে সরকারের এরকম প্রাইভেট কোম্পানির সাথে কাজ করে। এইটাই মানে হচ্ছে যে হ্যাঁ, এটা আপনি বলেছেন, এখানে গভর্নমেন্ট কিন্তু সব ধরনের কোম্পানিতে ইন্টারফেয়ার করে না। বাংলাদেশের ইকোনমির কথা যেটা বলছি, বাংলাদেশ ইকোনমি কেন, কারণ হচ্ছে যেখান থেকে গভর্নমেন্টের রেভিনিউ, ট্যাক্স রেভিনিউটা বেশি আসে, মানে বড় বড় কোম্পানিগুলোতে গভর্নমেন্ট কি করে, ফোর্স করে অথবা ইন্টারফেয়ার করে যে আসলে তাদেরকে এতটুকুই প্রোডাকশন করতে হবে, কারণ তাদের ইনকামের উপর কিন্তু গভর্নমেন্টের ইনকামটা ডিপেন্ড করছে। বাট ছোট ছোট কোনো ফ্যাক্টরিতে গিয়ে কিন্তু গভর্নমেন্ট বলবে না যে তাকে এতটুকুই প্রডিউস করতে হবে কিংবা এতটুকুই আর্ন করতে হবে, ইনকাম করতে হবে। বুঝতে পেরেছেন মিক্সড ইকোনমি কেন, বাংলাদেশ ইকোনমি কেন মিক্সড ইকোনমি? জি ম্যাম, বুঝতে পেরেছি। আমি তো ভেবেছিলাম কোশ্চেন করবো, বাট এখানে তো লিখাই ছিল বাংলাদেশ ইকোনমি। যাই হোক, এতক্ষণ তো ইকোনমিক্স এর অনেক ভালো কিছু করলাম, সবই পজিটিভ ছিল। ইকোনমিক্স এর কিন্তু কিছু প্রবলেমসও আছে। এই প্রবলেমস গুলো কি, এখানে আপনারা প্রবলেমের সাথে পাশে চ্যালেঞ্জেস লিখে রাখবেন, প্রবলেমস অবলিক চ্যালেঞ্জেস। কারণ হচ্ছে কোশ্চেনটা আপনাদের প্রবলেমস দিয়েও আসতে পারে আবার চ্যালেঞ্জেস দিয়েও আসতে পারে, সেম। আচ্ছা, ইকোনমিক্স এর 3টা বেসিক প্রবলেমস আছে। প্রবলেমস বলতে এখানে কোশ্চেন গুলো বোঝানো হয়েছে। প্রথম কোশ্চেনটা কি বলেছে বলেন তো, কেউ কি বুঝতে পেরেছেন? কি ব্যাপার, পার্টিসিপেন্ট তো কমতে Yes, ma'am. কমতে 7 জন হয়ে গেল। পণ্যগুলোর কোয়ান্টিটি কি হবে এবং এটা কি produce এখানে আসলে অ্যাজ এ প্রোডিউসার অর অ্যাজ এ কি বলবো নিউ ইনভেস্টর আমার কিছু প্রবলেম ফেস করতে হবে, যেটাই কিনা আপনার ইকোনমিক্স এর প্রবলেম সেটা কাউন্ট করা হচ্ছে। প্রথমটা হচ্ছে কি, ধরেন আমার কাছে 20 লাখ টাকা আছে, এটা আমি ইনভেস্ট করতে চাচ্ছি।
ঠিক আছে, এই অ্যাজ এ ইনভেস্টর আমি ইনভেস্ট করতে চাচ্ছি। এখন আমি কোথায় ইনভেস্ট করবো, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ না অথবা প্রবলেমস না? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে দেখেন হোয়াট কমোডিটিস শুড বি প্রোডিউস এন্ড ইন হোয়াট কোয়ান্টিটিস, মানে হচ্ছে আমি কি কমোডিটিটা প্রোডিউস করব অথবা কি প্রোডাক্টটা আমি প্রোডিউস করব, সেটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। এবং আমি যদি সিলেক্ট করে ফেলি যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমি প্রোডিউস করব, তাহলে আমার জন্য চ্যালেঞ্জ কি হবে যে আমি আসলে কতটুকু প্রোডিউস করব। কারণ যেহেতু আমি নিউ ইনভেস্টর, আমি কিন্তু জানি না ওই প্রোডাক্টের ডিমান্ড আসলে মার্কেটে কেমন। যদি কম প্রডিউস করি আমি, তাহলে তো আমি গেইনার, যে আমারটা সেল হয়ে গেল। বাট যদি এমন হয় আমি অনেক বেশি প্রডিউস করেছি বাট সেই তুলনায় আমার সেল কম হয়েছে, তাহলে কিন্তু আমি লুজার হয়ে যাব, তাই না? ইয়েস ম্যাম। এটা হচ্ছে প্রথম Yes, ma'am. প্রবলেম। তো সলভ কি, ধরেন আমরা একটা কমোডিটি ধরি, কি কমোডিটি নিয়ে কাজ করতে চাচ্ছেন বলেন, যে কোনো একটা কমোডিটি বলেন। ড্রেস নিব? ম্যাম ড্রেস। আচ্ছা ড্রেস। এখন আমি সিলেক্ট করলাম যে আমি ড্রেস প্রডিউস করব, কমোডিটি কিন্তু আমার সিলেক্ট। এর মধ্যে যদি আমি ড্রেস নিয়ে চিন্তা করি, তাহলে আমি চিন্তা করব আমি কি মেয়েদের জন্য প্রডিউস করব না ছেলেদের জন্য করব, তাই না? ইয়েস ম্যাম। Yes, ma'am. তারপরে এই প্রবলেমটা ধরেন আমি চিন্তা করলাম আমি মেয়েদের জন্য ড্রেস প্রডিউস করব। এখন আমার প্রবলেম হচ্ছে আমি কি মেয়েদের ড্রেস বলতে কি আমি সব ধরনের বয়সের ড্রেসই আমি প্রডিউস করব, না স্পেসিফিক একটা বয়সকে আমি ধরে সেই ধরনের প্রোডাক্টটা, সেই ধরনের ড্রেসটা আমি প্রডিউস করব, তাই না? Specific, ma'am. স্পেসিফিক ভাবে যে হ্যাঁ আমি কি সব ধরনের মেয়েদের ড্রেস যেমন শাড়ি, থ্রি পিস, বাচ্চাদের ড্রেস সবই আমি রাখবো, নাকি শুধুমাত্র আমি থ্রি পিস নিয়ে কাজ করবো? ধরেন আমি ঠিক করলাম যে আমি থ্রি পিস নিয়ে কাজ করবো, একটা স্পেসিফিক টাইম ফ্রেম আনলাম। এখন আমি যে ধরনের থ্রি পিস প্রডিউস করতে চাচ্ছি, এটা আসলে কতটুকু প্রডিউস করলে আমি লুজার হব না। প্রফিট তো পরের কথা, অ্যাজ এ নিউ ইনভেস্টর আমার যেন লস না হয়। তো আমাকে কি করতে হবে যে আমাকে প্রোডাকশনটা আমার কম করতে হবে। কেন? প্রোডাকশন যদি আমি কম করি কোনো মতে সেটা আমি রিকভার করতে পারবো, বাট আমি মার্কেট যাচাই না করে আমি প্রোডাকশন অনেক বেশি করে ফেললাম, সেক্ষেত্রে আমার কি হবে যে আমি আসলে লুজার হবে আমার ইনভেস্টমেন্ট, যদি মার্কেটে ওই প্রোডাক্টের ডিমান্ডটা না থাকে। তো আমার প্রথম প্রবলেম কিন্তু আমি সলভ করলাম যে কি প্রোডাক্ট প্রডিউস করবো আর কতটুকু প্রডিউস করবো। আমি ধরে নিলাম যে আমি 100 ইউনিট প্রডিউস করবো, প্রথমে আমি 100 ইউনিট প্রডিউস করবো। ওকে, দেন হচ্ছে সেকেন্ড প্রবলেমে যাই। সেকেন্ড প্রবলেমটা কি, চ্যালেঞ্জেসটা, হাউ শ্যাল গুডস বি প্রডিউসড, কিভাবে প্রডিউস করবো। আমি সিলেক্ট করে ফেললাম যে আমি কি প্রোডাক্ট প্রডিউস করবো, কতটুকু প্রডিউস করবো। এখন সেকেন্ড যে প্রবলেম সেটা হচ্ছে আমি কিভাবে প্রডিউস করব। এখানে কিভাবে প্রোডাকশন করব সেটা বলতে বোঝানো হচ্ছে সেটাকে আমি ম্যানুয়ালি করবো না অটোমেটিক ওয়েতে করবো। অটোমেটিক ওয়ে মানে হচ্ছে যে টোটালি মেশিনারিজ দিয়ে আমি ইকুইপমেন্টস দিয়ে প্রোডাক্টটা প্রডিউস করব। আর ম্যানুয়ালি হচ্ছে যে ম্যানুয়ালি যেটা হয় যে একটা মানে ট্রেডিশনাল ওয়েতে যে একটা সেলাই মেশিন থাকবে, একজন লেবার থাকবে, এটা করে সেলাই করে সে প্রডিউস করবে, এই তো। এখন আমার যদি ইনভেস্টমেন্ট কম থাকে তাহলে আমার এইটা নিয়ে টেনশন করার প্রয়োজন, ম্যানুয়াল ছাড়া আমার কোনো অপশন নাই। আমার যদি এমন হয় যে আমার ইনভেস্টমেন্ট বেশি, আমি অটোমেটিক ওয়েতে প্রোডাকশন করতে পারবো, তখন আমি কি চিন্তা করবো যে আসলে আমাকে অটোমেটিক ওয়েতে প্রোডাকশনটা করতে বলে আমার কিন্তু রিস্ক বেশি। যেমন প্রোডাকশনও বেশি হবে অটোমেটিক ওয়েতে, রিস্কও কিন্তু বেশি থাকবে, কারণ কি কস্টিংটা অনেক বেশি হবে। তো আমি চিন্তা করলাম যে না আমি ম্যানুয়ালি প্রোডাকশনটা করবো। সো সেকেন্ড প্রবলেমও আমার সলভ। থার্ড ওয়ান হচ্ছে ফর হুম শ্যাল গুডস বি প্রডিউস, কাদের জন্য প্রডিউস করব বলেন তো। দুইটা তো আমি বলে দিলাম, থার্ড ওয়ান আপনারা বলেন। কাদের জন্য প্রডিউস করব? মার্কেট প্লেসের জন্য। আচ্ছা, মার্কেট প্লেসের জন্য তো অবশ্যই, কিন্তু মার্কেট প্লেসটা কি মানে কাদের জন্য? এখানে ধরেন মার্কেটটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, তাই না? যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, হায়ার ক্যাটাগরি, মিডল ক্যাটাগরি, লোয়ার ক্যাটাগরি, তাই না? নিশ্চয়ই লোয়ার ক্যাটাগরির র ম্যাটেরিয়ালস দিয়ে আমি হায়ার কোয়ালিটির প্রোডাক্ট প্রডিউস করতে পারবো না, আবার হায়ার কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে নিশ্চয়ই আমি লোয়ার ক্যাটাগরির প্রোডাক্ট প্রডিউস করতে পারবো না। তো আমাকে আগে দেখতে হবে যে আমি আসলে কার জন্য প্রোডাক্টটা প্রডিউস করতে চাচ্ছি। সেটা হতে পারে আপনি হায়ার ক্যাটাগরির জন্য করতে চাচ্ছেন, মিডল ক্যাটাগরি, অথবা আপনি লোয়ার ক্যাটাগরির জন্য করতে চাচ্ছেন। ইটস আপ টু ইউ অ্যাজ এ নিউ ইনভেস্টর। বাট
এখানে যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে আপনাদের কি মনে হয় কোন ক্যাটাগরিতে যদি আমরা প্রোডাক্টটা প্রডিউস করি তাহলে আমাদের লস কম হবে, প্রফিট বেশি হবে? মিডিয়াম। মিডিয়াম। কেন? কারণ হচ্ছে মিডিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট যদি আমি প্রডিউস করি তাহলে আমি হায়ার ক্যাটাগরির কিছু কনজিউমার পাবো এবং লোয়ার ক্যাটাগরিরও কিছু কনজিউমার পাবো, মিডল ক্যাটাগরির তো আমি পাবো। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, এই তিনটা হচ্ছে প্রবলেমস অথবা চ্যালেঞ্জেস অ্যাজ এ নিউ ইনভেস্টর। দেন হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আচ্ছা, ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি কি বলেন? এখানে তো দেয়াই আছে, আপনাদের কোশ্চেন কিভাবে করবেন? ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এমন কোন প্রোডাকশন আছে যেটার জন্য এই চারটা প্রয়োজন হবে না? প্রোডাকশন ম্যাম হইলে ম্যাম ল্যান্ড লাগবে। ওকে, লাগলো না? আর লাগবে এটা তো আমি জানি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন তো লাগবে। বাট এমন কোন প্রোডাকশন কি আছে, প্রোডাকশন প্রসেস কি আছে যেটার জন্য এই তিনটার যে কোনো একটা ছাড়া আপনি প্রোডাকশন করতে পারবেন? ম্যাম তাও তো ম্যাম লেবার লাগবে। যদি বলি ম্যাম গার্মেন্টসে রোবট দিয়ে কাজ করাইলে লাগবে তো। জি ম্যাম, মেইনটেনেন্সের জন্য তো লাগবেই। মানে হচ্ছে আপনার এই চারটা ছাড়া কোনো ধরনের কোনো প্রোডাকশন পসিবল না। দুইটা না তিনটে ট্রাইমেস্টার আগে যেন কে যেন বলেছিল, কোন এক স্টুডেন্ট বলেছিল যে অনলাইন বিজনেসে এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো প্রয়োজন হয় না। আপনারা কি একমত? ম্যাম অনলাইন বিজনেসে যে প্রোডাক্ট গুলো সেল করবে ওগুলো প্রডিউস করতেও তো লোক লাগবে। ধরেন আপনি সেকেন্ডারি প্রোডাক্টই প্রডিউস করছেন, রেডি করা প্রোডাক্টই আপনি প্রডিউস করছেন, তো আপনার তো প্রোডাকশন করার প্রয়োজন হচ্ছে না। বাট সেটা কি আপনার ক্যাপিটাল না? ক্যাপিটাল লাগে। ল্যান্ড মানে কি? অনলাইনেই আপনি সেল করছেন, ল্যাপটপ নিয়ে কোথাও তো বসবেন নাকি আকাশে থাকবেন? ল্যান্ড লাগবে। আচ্ছা, ধরেন আপনি নিজেই সেল করছেন, তাহলে লেবার কে? আপনি। আমি ম্যাম নিজে। আপনি এই যে আপনি কি বলবো, কি বলো এটাকে, শ্রম। শ্রম তো আপনার লেবার। অর্গানাইজেশনটা কি? আপনি ল্যাপটপ নিয়ে বসছেন, আপনি মোবাইলে দেখছেন যে আসলে কোন প্রোডাক্টটা সেল হচ্ছে, কোনটার অর্ডার আসছে, অর্ডার কাটছেন, দেন আপনি প্রোডাক্টটা ডেলিভারি করছেন, কোন জায়গা থেকে করছেন সেটাই অর্গানাইজেশন না? যেখান থেকে আপনি সবকিছু প্রসেস করে পাঠাচ্ছেন। সেটা একটা রুম হতে পারে, সেটা একটা রুমের কর্নার হতে পারে, বা সেটাই হচ্ছে কি আপনার প্রোডাকশনের অর্গানাইজেশন। বুঝতে পেরেছেন? তো যে কোনো ধরনের প্রোডাকশনে আমরা করি না কেন এই চারটা ফ্যাক্টরস ছাড়া পসিবল না। এখন আসেন ইকোনমিক মডেল। এটা হচ্ছে ইকোনমিক্স এর ফার্স্ট মডেল। এই ইকোনমিক্স এর ফার্স্ট মডেলের নাম হচ্ছে পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার। আচ্ছা, প্রোডাকশন মানে কি বলেন তো? উৎপাদন। আচ্ছা, পসিবিলিটিস? সম্ভাবনা। আর ফ্রন্টিয়ার মানে হচ্ছে কার্ভ। কার্ভ আর ফ্রন্টিয়ার একই। অ্যাজ এ ইকোনমিস্ট স্যামুয়েলসন এই প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার মানে কার্ভের নামটা সে ফ্রন্টিয়ার দিয়েছে। তো সে প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার বলেছে, আমরাও সেটাই বলবো। তাহলে এটা ভালো বাংলা কি হচ্ছে? উৎপাদন সম্ভাবনা রেখা। মানে হচ্ছে কোন কান্ট্রিতে যদি আমি প্রোডাকশন বাড়াতে চাই তাহলে আমি কি করতে পারি? এই মডেলটা রান করাতে পারি। যখনই আমরা কোনো মডেল রান করাবো এটা আমাদের উপরে ডিপেন্ড করে আসলে আমরা মডেলটাকে কি পজিটিভলি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি না নেগেটিভলি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। প্রত্যেকটা মডেলেরই কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকে। সো আমরা পিপিএফটাকে পজিটিভলি রিপ্রেজেন্ট করছি। যখনই আমরা কোনো মডেল রান করাবো আমাদের কিন্তু কিছু ধরে নিতে হবে। ধরে নিতে হবে মানে হচ্ছে কোনো ফ্যাক্টর ধরে নিতে হবে। ধরেই তো আমরা ফ্যাক্টরগুলো ধরেই তো আমরা কাজটা শুরু করব, মডেলটা রান করাবো। এই প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ারের অ্যাজাম্পশন গুলো হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট এন্ড ফুল প্রোডাকশন। ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে, হ্যাঁ বলেন। ফ্রন্টিয়ার অর্থটা ম্যাম বুঝতে পারি নাই ম্যাম। ফ্রন্টিয়ার মানে হচ্ছে রেখা। রেখা। ও ম্যাম বুঝতে পেরেছি এখন, রেখা। হ্যাঁ, কার্ভ রেখা মানে কার্ভ আর ফ্রন্টিয়ার সেম, বাট ফ্রন্টিয়ারটা হচ্ছে আপনার স্যামুয়েলসন বলেছে, তো আমরা এটাকে ফ্রন্টিয়ারই বলবো, কার্ভ বলবো না।
জি ম্যাম। প্রথমটা হচ্ছে, প্রথম অ্যাজিউম করে নিচ্ছি আমরা যে ফুল এমপ্লয়মেন্ট এবং ফুল প্রোডাকশন। ফুল এমপ্লয়মেন্ট মানে কি, যে কান্ট্রিতে যারা আছে সবাই হচ্ছে এমপ্লয়েড, এটাই হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট। ফুল প্রোডাকশন মানে হচ্ছে আপনার কান্ট্রি অথবা আপনার ইকোনমিতে যতটুকু রিসোর্স আছে ওই রিসোর্সের ফুললি ইউটিলাইজেশন হয়ে গেছে অথবা হচ্ছে, সেটা হচ্ছে কি ফুল প্রোডাকশন। এখন আমাকে একটু বলেন তো, ইন জেনারেলি চিন্তা করে বলেন, যদি কোনো কান্ট্রিতে ফুল এমপ্লয়মেন্ট থাকে, মানে সবাই এমপ্লয়েড থাকে এবং ফুল প্রোডাকশন হয়, সেই কান্ট্রিতে কি পিপিএফ এর প্রয়োজন আছে? ম্যাম আছে ম্যাম। কিভাবে? যদি ম্যাম জনসংখ্যা বাড়ে। জনসংখ্যা বাড়লে সমস্যা কি? ফুল এমপ্লয়মেন্ট তো হচ্ছে, কেউ তো কারোর উপর বার্ডেন না। মানে হচ্ছে বাংলাদেশে আমরা মাথা পিছু আয়টা কিভাবে ভাগ করি, যেমন ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে হচ্ছে একজন ইনকাম করছে, তার উপরে হচ্ছে তিনজন, তার ইনকামটা মোট 4 জনের উপর ভাগ করা হচ্ছে, তাই না? কারণ 3 জন কিন্তু কোনো ধরনের কোনো ইনকাম করছে না, একজনের উপরে 3 জন বার্ডেন, তার মানে তার ইনকামটাই কিন্তু 4 জনকে ভাগ করে দেওয়া হচ্ছে, নাকি? ইয়েস ম্যাম। বাট সবাই যদি এমপ্লয়েড হয় তাহলে কি কেউ কারোর উপরে বার্ডেন থাকবে? না। কারো মাথা পিছু আয় কি কমবে? আপনি তো অলরেডি এমপ্লয়েড, আপনি কাজ করছেন, আর তো কাজ করতে পারছেন না, পারবেন না। ফুল প্রোডাকশন মানে কি, আপনার যে রিসোর্স ছিল সেটার ফুল প্রোডাকশন হয়ে গেছে, ফুল প্রোডাকশন হচ্ছে, তো আপনি প্রোডাকশন আর কিভাবে বাড়াবেন? উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে বোঝানো হচ্ছে যে আপনার উৎপাদন কিভাবে বাড়ানো যায়, আমরা এই রেখা দিয়ে দেখব। বাট আমরা ধরেই নিয়েছি ওই কান্ট্রিতে কি হবে, কান্ট্রি অথবা ইকোনমিতে ফুল এমপ্লয়মেন্ট হবে এবং ফুল প্রোডাকশন। তো এখানে তো ফুল প্রোডাকশন হচ্ছেই, সেখানে আমি আর উৎপাদন কিভাবে বাড়াবো? বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? মানে আমি এমন একটা দেশ অথবা এমন একটা কান্ট্রি অথবা এমন একটা ইকোনমি চুজ করেছি এখানে ফুল এমপ্লয়মেন্ট আছে এবং ফুল প্রোডাকশন আছে, সেখানে তার উৎপাদন সম্ভাবনা রেখা দেখানোর কিছু নাই, সেখানে তো উৎপাদন বেশিই হবে। সেকেন্ডটা হচ্ছে কি, অ্যাভেলেবল সাপ্লাই ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি কখনো অ্যাভেলেবল হয়? পসিবল? ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি কখনো অ্যাভেলেবল হয়? না ম্যাম। আচ্ছা, কেন হয় না? কারণ হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টটা ফিক্সড থাকে। আমার ধর ইনভেস্টমেন্ট হচ্ছে 20 লাখ টাকা, এখন আমার ইনভেস্টমেন্ট যদি 20 লাখ টাকা হয়, আমার কি হবে? 20 লাখ টাকা আমার ইনভেস্টমেন্ট থাকলে, ধরেন আমি চিন্তা করে নিলাম যে আমার ম্যাম ক্লিয়ার আসতেছে কথা বুঝতে পারছেন? না ম্যাম। ম্যাম সাউন্ড শোনা যায় না। এখন শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, কারো এখান থেকে শব্দ হচ্ছিল, সামিউলের ওদিক থেকে শব্দ আসছিল। আচ্ছা, যেটা বলছিলাম, ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা কেন অ্যাভেলেবল না? কারণ হচ্ছে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে 20 লাখ টাকা, এই 20 লাখ টাকার মধ্যে আমাকে কি করতে হবে? সবকিছু সেট করতে হবে। বাট আমি দেখলাম আমার ধরেন এই 4টা সেক্টর অথবা 4টা ফ্যাক্টরের জন্য আমি 5 লাখ করে চিন্তা করেছিলাম, তাহলে প্রত্যেকটা সেক্টর অথবা ফ্যাক্টরের জন্য 5 লাখ টাকা করে ছিল। বাট আমি ল্যান্ড পারচেস করতে গিয়ে দেখলাম যে আমার 10 লাখ টাকা ল্যান্ডে চলে গেল, তাহলে কি বাকি যে 3টা ফ্যাক্টর আছে সেই 3টা ফ্যাক্টরে কাট হবে না? তখন আমি কি করব? বাকি যে 10 লাখ টাকা আছে ওই 10 লাখ টাকার মধ্যে আমি লেবার ক্যাপিটাল এবং অর্গানাইজেশনটা সেট করব, নাকি? আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে স্টেট অফ টেকনোলজি ডাজ নট চেঞ্জ। স্টেট বলতে এখানে আসলে কান্ট্রি অথবা ইকোনমি বোঝানো হয়েছে। সেখানে আপনার কি হচ্ছে যে টেকনোলজিটা চেঞ্জ থাকবে না। ধরেন ওই কান্ট্রিতে যদি ট্রেডিশনাল ওয়েতে প্রোডাকশন হয়, এখন আমি যদি প্রোডাকশনের টেকনোলজি চেঞ্জ না করি, আপডেট না করি, তাহলে কি আমার প্রোডাকশন ইনক্রিজ করবে? প্রোডাকশন আমি বাড়াতে পারবো? সো এখানে যে লিমিটেশন অ্যাজাম্পশন গুলো ধরা হয়েছে, অ্যাজাম্পশন গুলো one kind of limitation in this model. মডেলটা আমরা একটু দেখি, মডেলের আগে টেবিলটা আগে আমরা একটু দেখি। আপনাদের যে কোনো মডেল রান করানোর জন্যই অনেক শব্দ হচ্ছে।
যে কোনো মডেল রান করানোর জন্য আপনাদের কি প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটা টেবিল অথবা একটা স্কেডিউল লাগবে, যেটা দিয়ে আমরা কি করব, মডেলটা রান করাবো। এখন এখানে প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের রিসোর্সটা আমরা কিভাবে ফুললি ইউটিলাইজ করতে পারি, রিসোর্স কিভাবে ফুললি ইউটিলাইজ করতে পারি। যদি আমরা এই প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার এই পিপিএফটাকে যদি আমরা থিওরিটিক্যালি এক্সপ্লেন করি, তাহলে কিন্তু আমরা এখানে 3টা 4টা 5টা অনেকগুলোই প্রোডাকশন প্রসেস দেখাতে পারবো, অনেকগুলোই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো। বাট যেহেতু আমরা এটাকে গ্রাফিক্যালি এক্সপ্লেন করব, এখানে আমরা কি করতে পারবো না, 2টার বেশি প্রোডাক্ট নিয়ে আমরা কি করতে পারবো না, পিপিএফটা দেখাতে পারবো না। কারণ হচ্ছে কি, আমাদের গ্রাফিক্যালি এক্সেস হচ্ছে 2টা, এই যে ভার্টিক্যাল এক্সিস এন্ড হচ্ছে হরাইজন্টাল এক্সিস। দ্যাটস ওয়াই আমরা এখানে 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করব। প্রোডাক্ট দুটো যে সিমিলার হতে হবে অথবা কমপ্লিমেন্টারি হতে হবে অথবা রিলেটিভলি হতে হবে এমন না। প্রোডাক্ট আপনি যে কোনো 2টা নিয়ে কাজ করতে পারেন, মানে আপনি প্রোডাকশন যে কোনো 2টা প্রোডাকশনই করতে পারেন, যে কোনো 2টার ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। এখানে দেখেন বাটার এন্ড গানস দেওয়া আছে, এটা হচ্ছে আপনাদের যে কি বলবো, ইকোনমিস্ট স্যামুয়েলসন এই 2টা কমোডিটি দিয়ে এটা এক্সপ্লেন করেছে। সো আমি এই 2টা দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে কমোডিটি চেঞ্জ করে দিতে পারবেন। আমরা যদি চিন্তা দেখি এট এ গ্ল্যান্স, এখানে দেখেন ফার্স্ট কলাম হচ্ছে আপনার পসিবিলিটিস হচ্ছে A to F, সেকেন্ড কলামে হচ্ছে একটা কমোডিটি দেওয়া আছে, কমোডিটিটা হচ্ছে আপনার 0 to 5, আর লাস্ট রোতে দেওয়া আছে গানস, মানে একটা কমোডিটি দেওয়া আছে, এবং এখানে হচ্ছে 15 to 0। আমরা যদি এট এ গ্ল্যান্স এই টেবিলটা দেখি, আমরা কি বলতে পারি না যে একটার প্রোডাকশন বাড়ানোর জন্য আরেকটার প্রোডাকশন কমাতে হয়েছে? এটা কি আমরা বলতে পারি? ইয়েস ম্যাম। আচ্ছা, এই যে এখানে দেখেন পসিবিলিটিস এ তে হচ্ছে একটা ম্যাক্সিমাম আর একটা হচ্ছে 0, তাই না? পসিবিলিটিস এ এবং পসিবিলিটিস এফ এই 2টা ডিনোট করছে যে একটা হচ্ছে ম্যাক্সিমাম, একটা হচ্ছে 0, আর ইন বিটুইন বি সি ডি ই এগুলো হচ্ছে আপনার একটা প্রোডাকশন বাড়ানোর জন্য আর একটা প্রোডাকশন কমে যাচ্ছে। দ্যাট মিন্স যদি আমরা এটাকে ইনিশিয়াল ধরি, পসিবিলিটিস এ কে ইনিশিয়াল ধরি, তাহলে আমরা কি বলতে পারি না যে পসিবিলিটিস এ থেকে পসিবিলিটিস বি তে যখন দেখছি, তখন হচ্ছে বাটারের প্রোডাকশন বাড়ানোর জন্য গানসের প্রোডাকশনটা কমাতে হয়েছে, এবং পসিবিলিটি সি হচ্ছে বাটারের প্রোডাকশন আরো বাড়ানোর জন্য, ইনক্রিজ করানোর জন্য গানসের প্রোডাকশনটা কমানো হয়েছে। এবং এভাবে পসিবিলিটিস এফ পর্যন্ত গিয়ে দেখছি যে বাটারের প্রোডাকশন ম্যাক্সিমাম করার জন্য গানসের প্রোডাকশনটা 0 হয়ে গেছে। এখানে মেন ইন টার্মস হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা, যেমন আপনার ইনভেস্টমেন্টে যে বললাম 20 লাখ টাকা যদি আপনার ইনভেস্টমেন্ট হয়, এটা আপনি কি করতে পারেন, প্রথম পসিবিলিটিসটা যদি আমরা ধরি, তাহলে হচ্ছে আমি পুরো 20 লাখ টাকায় কি করতে পারি, গানসের জন্য দিয়ে দিতে পারি, মানে ইনভেস্ট করতে পারি। অথবা পসিবিলিটিস এফটা হচ্ছে যে আমি পুরো টাকাটাই কি করতে পারি, বাটার প্রোডাকশনের জন্য দিয়ে দিতে পারি। আর পসিবিলিটিস বি টু ই পর্যন্ত হচ্ছে যে আমি একটার এই 20 লাখ টাকাকে ভাগ করে নিলাম, যে বাটার প্রডিউস করছি 1 মিলিয়ন অফ পাউন্ড আর গানস প্রোডাকশন করছি 14। তাহলে পসিবিলিটিস এ এন্ড বি এর মধ্যে যে কম্পারিজনটা, সেটা বুঝতে পারছি যে বাটারের প্রোডাকশনটা বাড়ানোর জন্য আমাকে গানসের প্রোডাকশনটা কমাতে হচ্ছে, যেটা আমি ফরগন অপরচুনিটিস বলেছিলাম, সেকেন্ড প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। আপনারা কি বুঝতে পেরেছেন? এই দেখেন এরকম কাজটা অ্যাকচুয়ালি এরকম হবে না, এখানে তো মানে আপনার পয়েন্ট দিয়ে বোঝানো হয়েছে। যদি আমরা পয়েন্ট বি চিন্তা করি, পয়েন্ট বিটা হচ্ছে কি, আমার এখানে অনেক রিসোর্স আছে, তাই না? এই যে পিপিএফ, এই লাইনটা হচ্ছে আপনার, এই রেখাটা হচ্ছে আপনার প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার, যেটা কিনা কার্ভিলিনিয়ার দেয়া আছে এবং কনকেভ দেয়া আছে। কনকেভ কি কথাটা শুনেছেন আপনারা? নো ম্যাম। কনকেভ হচ্ছে, আমি আচ্ছা সহজ ভাবে বলি, কনভেক্স আর কনকেভ কার্ভ হচ্ছে আপনার 2 ধরনের, একটা হচ্ছে কনভেক্স, একটা হচ্ছে কনকেভ। কনভেক্স যেটা, সেটা হচ্ছে স্মাইলিং সাইন, কনকেভ হচ্ছে স্যাড সাইন। এখন এই কার্ভটা কি স্যাড সাইন না স্মাইলিং সাইন, বলেন? ম্যাম স্মাইলিং। ইন্নালিল্লাহ, কিভাবে স্মাইলিং? ম্যাম সরি স্যাড। তাহলে এটা হচ্ছে কনকেভ টু দা অরিজিন, মানে হচ্ছে অরিজিনটা হচ্ছে আপনার স্যাড সাইন অথবা কনকেভ কার্ভ। এখন এই কার্ভটা কিন্তু আমরা চাইলে কি স্ট্রেট লাইনে ড্র করতে পারি না? আমাদের যে
কি বলবো, পসিবিলিটিস গুলো দেয়া আছে। আচ্ছা আমি এখানে একটা গ্রাফ ড্র করেছি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে গ্রাফটা কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন? আমি একটু দেখতে পাচ্ছি। আচ্ছা জি এই ম্যাম। গ্রাফটাই দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আউট করে দিয়েছি, দেখেছেন ইয়েস এই ম্যাম। পয়েন্ট গুলো। আপনাদের ওই কার্ভটা আর এই কার্ভটা সেম, বাট ওইটা হচ্ছে আপনার একটু আলাদা করে ড্র করেছে। আলাদা করে বলতে এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা পয়েন্টে আমি পয়েন্ট আউট করে দিচ্ছি, পয়েন্ট এ বি সি ডি ই এফ। বাট এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটাই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট লাইনকে কি করছে, টাচ করছে। ইনভেস্টমেন্ট লাইন বলতে প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার যে কার্ভটা আছে ওই কার্ভটাকে টাচ করছে। বাট এখানে যে গ্রাফটা দেয়া আছে, এখানে যে পয়েন্ট চারটা দেওয়া আছে, এখানে হচ্ছে সি অ্যান্ড এ তে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ফুললি ইউটিলাইজেশন হয়েছে, মানে আমাদের যে রিসোর্স ছিল আমরা ফুললি ইউটিলাইজ করেছি, বাট এর থেকে বেশি আমরা ইউটিলাইজ করতে পারবো না। এটা হচ্ছে পয়েন্ট বি। আর পয়েন্ট বি দিয়ে বোঝানো হচ্ছে যে আরো রিসোর্স আমার আছে, চাইলে আমি কি করতে পারি, প্রডিউস করতে পারি। আর আপনাদের এই যে টেবিলটা, এই টেবিলটা দিয়ে আপনাদের এই গ্রাফটা প্লট করা হয়েছে সেম এজ। এখন আমরা কিন্তু চাইলে কি করতে পারি, সেটাকে স্ট্রেট লাইন ড্র করতে পারি, মানে হচ্ছে একটা ইনক্রিজিং আর একটা ডিক্রিজিং, দ্যাট মিন্স নেগেটিভ রিলেশনশিপ শো করছে। এবং যে কার্ভগুলো নেগেটিভ রিলেশনশিপ শো করে সেগুলো হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং হয়, তো সেটা আমি কার্ভিলিনিয়ারও ড্র করতে পারি, লিনিয়ার কার্ভও ড্র করতে পারি, স্ট্রেট লাইন। বাট পিপিএফ অথবা অন্য যে কোনো মডেলের ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, কার্ভকে চেঞ্জ করতে পারবো না। এখানে স্যামুলসন কার্ভিলিনিয়ার ড্র করেছে, আমাদের কার্ভিলিনিয়ারই ড্র করতে হবে। এখানে উনি কনকেভ টু দ্য অরিজিন দিয়েছে, আমাদেরও কনকেভ টু দ্য অরিজিনই দিতে হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম, বুঝেছি। সবাই কি ক্লিয়ার? সামিউলের বলার প্রয়োজন নাই, সামিউলের ওখান থেকে আমার মনে হচ্ছে যে সাউন্ডটা আসছে সামিউলের দিক থেকে নাকি, এখন আমার নাই হয়ে গেছে। আচ্ছা ম্যাম এখানে ভ্যালুগুলো কিভাবে বসানো হয়েছে? এই যে টেবিল থেকে টেবিল দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন, বুঝতে পেরেছেন? আমি কেন শুনতে পাচ্ছি না? ম্যাম আমার এখান থেকে কি নয়েজ হচ্ছে? হ্যাঁ এখন আর নয়েজ নাই। আচ্ছা যেটা বলছিলাম, কে যেন কোশ্চেন করেছেন যে গ্রাফটা কিভাবে প্লট করবেন, টেবিলটা এই টেবিলটা থেকে ওই গ্রাফটা প্লট করা হয়েছে, এটা কি বুঝতে পেরেছেন? রেসপন্স নাই কেন? আচ্ছা যারা আছেন তারা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম বুঝতে পেরেছি। ওকে, এই পর্যন্তই হচ্ছে টপিক 1। এখন আমরা টপিক 2 এ যাব। এটা হচ্ছে টপিক 2। টপিক 2টা হচ্ছে কি, ডিমান্ড এন্ড সাপ্লাই, যেটা আমরা লাস্ট ক্লাসে একটু আলাপ করেছিলাম যে আসলে ডিমান্ডটা কি, সাপ্লাইটা কি। ডিমান্ডটা যদি বলি, যেটা আমি বললাম যে প্রথমেই হচ্ছে আপনার পারচেজিং পাওয়ার থাকতে হবে, তারপর 3টে অ্যাসপেক্ট ফুলফিল করতে হবে, এবং ডিমান্ডের সাথে সরি প্রাইসের সাথে কোয়ান্টিটি নেগেটিভ রিলেশনশিপ শো করছে। প্রোডাক্টের প্রাইস যখন ইনক্রিজ করে তখন কোয়ান্টিটিটা ডিক্রিজ করে, কোয়ান্টিটি অফ ডিমান্ডটা ডিক্রিজ করে। আর যদি প্রোডাক্টের প্রাইসটা কমে যায় তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ডটা ইনক্রিজ করে। এই যে দেখেন ডিমান্ডের কিছু অ্যাজাম্পশন আছে। আচ্ছা ডিমান্ডের লটা যেটা আমি বললাম যে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটি ডিক্রিজ করবে, আর কোয়ান্টিটি প্রাইস যদি ডিক্রিজ করে তাহলে কোয়ান্টিটি ইনক্রিজ করবে। বাট ডিমান্ডের যে অ্যাজাম্পশনটা সেটা একটু দেখেন। প্রথমটা হচ্ছে কি ইনকাম কনস্ট্যান্ট, সেকেন্ডটা হচ্ছে কি নো চেঞ্জ ইন টেস্ট এন্ড হ্যাবিটস, এবং থার্ড ওয়ান হচ্ছে প্রাইস অফ আদার গুডস রিমেইন কনস্ট্যান্ট। ইনকাম কনস্ট্যান্ট এটা তো আপনারা বুঝতে পারছেন নাকি? না ম্যাম, এটা একটু যদি বুঝায় বলতেন। ইনকাম কনস্ট্যান্ট মানে হচ্ছে আপনার স্যালারি কি প্রতি মাসে বাড়বে? নো ম্যাম, এটা টাইম ফল। হ্যাঁ, মানে হচ্ছে সেটা প্রমোশন হতে পারে অথবা আপনার ইনক্রিমেন্ট হতে পারে। ইনক্রিমেন্ট যেটা হবে সেটা আসলে আমরা ইনকাম ইনক্রিজ করেছে সেটা আসলে বলি না। বেসিক্যালি যদি আমাদের প্রমোশন হয় অথবা আমাদের ডেজিগনেশন চেঞ্জ হয়
সেখানে আমরা কি বলি যে ইনকামটা ইনক্রিজ করেছে, বাট সেটা কিন্তু আপনার একটা সার্টেন টাইম পরে, সেটা 2 বছর অথবা 4 বছর অথবা 5 বছর পরে গিয়ে সেটা হয়। তো সেক্ষেত্রে আপনার ইনকামটা হচ্ছে কি কনস্ট্যান্ট। তো আপনার ইনকাম ধর এই মাসে আপনার একটা প্রোডাক্টের প্রাইস 2বার ইনক্রিজ করলো, সাথে কি আপনার ইনকাম বেড়েছে? তখন কি হবে, আপনার প্রোডাক্টের প্রাইসটা বাড়ার সাথে সাথে আপনার কোয়ান্টিটি অফ ডিমান্ড অথবা কনজাম্পশন পাওয়ারটা কমে যাবে না? ইয়েস ম্যাম, বেড়ে যাবে। যেমন ধরেন আমি সিম্পলি চায়ের কথাই বললাম, ধরেন আমি চা খাই, হচ্ছে চা খাই তো না, চা পান করি 2 বেলা, কোনো কারণে চা পাতার দাম, চিনির দাম বেড়ে গেল। এখন আমি কি করব, এটা যেহেতু আমার টোটালি স্পেসিফিক, মানে কি বলবো ইনইলাস্টিক গুডস না, সো আমি চাইলে সেটা কি করতে পারি, 2 বেলার জায়গায় 1 বেলা করে দিতে পারি না? 1 বেলা যদি করি তাহলে কি হবে, আমার প্রোডাক্টের কোয়ান্টিটি অফ ডিমান্ডটা কমে গেল না, বিকজ অফ প্রাইস ইনক্রিজেস। এই জিনিস, হ্যাঁ এই জিনিসটাই হচ্ছে ডিমান্ডের ল। সেকেন্ড হচ্ছে নো চেঞ্জ ইন টেস্ট এন্ড হ্যাবিটস। আচ্ছা, এখানে হচ্ছে যখন আমরা ডিমান্ড গ্রাফটা ড্র করব, আমরা ধরে নিচ্ছি কি প্রথমটা আমাদের ইনকামটা ফিক্সড অথবা কনস্ট্যান্ট, যে আমরা চাইলেই সেটা কি করতে পারবো না, বাড়াতে পারবো না। এখন যদি আমি আমার ইনকামটা বাড়াতে পারি তাহলে কি হবে, প্রোডাক্টের প্রাইসও বাড়বে, সাথে সাথে আমার ইনকামও বাড়িয়ে দিব। ইনকামটা বেড়ে গেলে আমার কোয়ান্টিটি তো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে, তাহলে তো আর আমরা লটা ফুলফিল করতে পারছি না। সো সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে নো চেঞ্জ ইন টেস্ট এন্ড হ্যাবিটস। আপনি ইন্ডিভিজুয়ালি যে কনজাম্পশন প্যাটার্ন অথবা যে পার্টিকুলার কমোডিটি নিয়ে ডিমান্ড দেখাতে চাচ্ছেন, সেখানে আপনি আপনার টেস্ট অথবা হ্যাবিটস এর চেঞ্জ করতে পারবেন না। কেন? ধরেন আমি এই যে বললাম টি, টি এর কি বলবো সাবস্টিটিউটস কি, কফি না? কফি না নাকি? টি আর কফি এই দুটার কাজ সেম না? এখন ধরেন চায়ের দাম যদি বেড়ে যায় আর কফির দাম যদি কমে যায়, তাহলে আমি কোনটা কনজিউম করব, কফি কনজিউম করব না? জি ম্যাম। তাহলে কি আমি আর চায়ের ডিমান্ড দেখাতে পারবো? চায়ের ডিমান্ডটা তখন আমার চায়ের ডিমান্ড কেন কমে গেল, কারণ চায়ের দাম বেড়ে গেছে। এখন আমি যদি আমার কনজাম্পশন প্যাটার্নটাই চেঞ্জ করে ফেলি, তাহলে কি আর চায়ের ডিমান্ড দেখাতে পারবো? এই জন্য আমার যে টেস্ট এবং হ্যাবিটস থাকবে সেটা আমি চেঞ্জ করতে পারবো না। পার্টিকুলার প্রোডাক্টের ডিমান্ডের টেস্ট এবং হ্যাবিটস চেঞ্জ হবে না। লাস্ট ওয়ান হচ্ছে প্রাইস অফ আদার গুডস রিমেইন কনস্ট্যান্ট। এটা হচ্ছে আদার গুডস বলতে এখানে আসলে সাবস্টিটিউটস গুডস এর কথা বলা হয়েছে, যে আপনার প্রোডাক্ট, পার্টিকুলার প্রোডাক্ট, যদি আমরা টি নিয়ে কাজ করি, চায়ের দাম বাড়বে অথবা কমবে সেটা হতে পারবে, বাট কফির দাম কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ওটা যা ছিল তাই, ওটা কমবেও না ওটা বাড়বেও না। এ নিয়ে আমরা কি করব, একটা ডিমান্ড কার্ভ ড্র করবো। এই যে দেখেন ডিমান্ড শিডিউল, এখানে পসিবিলিটিস এ টু ই দেয়া আছে। দেখেন প্রাইস যদি আমরা ইনিশিয়ালি অথবা অরিজিনালি পসিবিলিটিস এ থেকে এক্সপ্লেইন করি, তাহলে হচ্ছে কি প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার 20 টাকা আর কোয়ান্টিটি হচ্ছে 1। এখন আমি এই সিচুয়েশনে কিন্তু বুঝবো না যে আমার প্রোডাক্টের প্রাইসটা কি ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে, আমার আরেকটা পসিবিলিটিস এর সাথে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। এখন যদি আমি পসিবিলিটিস দিয়ে দেখি যে তখন কি হচ্ছে, প্রোডাক্টের প্রাইসটা কমে গেছে, কমে যাওয়ার সাথে সাথে কিন্তু কোয়ান্টিটি অফ ডিমান্ড ইনক্রিজ করেছে না? জি ম্যাম, বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা তার মানে এখানে যে টেবিলটা অথবা স্কেডিউলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি প্রোডাক্টের প্রাইস ডিক্রিজ করার সাথে সাথে কোয়ান্টিটি অফ ডিমান্ডেরটা ইনক্রিজ করছে, তাই না? ইয়েস ম্যাম। এখন আপনারা চাইলে পসিবিলিটিস ই থেকেও এক্সটেন্ড করতে পারেন, পসিবিলিটিস এ থেকেও এক্সটেন্ড করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট লিংক যেন ছুটে না যায়। যেমন ধরেন পসিবিলিটিস এ থেকে যদি আমি এক্সটেন্ড করি, তাহলে বিষয়টা কি হবে, প্রোডাক্টের প্রাইস ধীরে ধীরে কমার সাথে সাথে কোয়ান্টিটি অফ ডিমান্ডটা কি করছে, ইনক্রিজ করেছে। আর যদি আমি পসিবিলিটিস ই থেকে এক্সপ্লেন করি, তাহলে কি হবে, প্রোডাক্টের প্রাইস বাড়ার সাথে সাথে কোয়ান্টিটি অফ ডিমান্ডটা কমে গেছে, তাই না? বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি, পসিবিলিটিস এ থেকে যদি আমরা এক্সপ্লেইন করি, তাহলে বিষয়টা হবে কি প্রোডাক্টের প্রাইস ডিক্রিজ করার সাথে সাথে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইনক্রিজ করেছে। আর যদি আমরা পসিবিলিটিস ই থেকে এক্সপ্লেইন করি, ইনিশিয়াল যদি পসিবিলিটিস ই ধরি, তাহলে কি হবে, প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করার সাথে সাথে কোয়ান্টিটি অফ ডিমান্ডটা ডিক্রিজ করেছে। ঠিক আছে, এখন আপনাদের যেভাবে
সুবিধা হয় আপনারা সেভাবে সেই পসিবিলিটিস ধরে এক্সপ্লেন করতে পারেন। ইটস আপ টু ইউ, দুইটাই সেম, বাট মিক্সড করে ফেলেন না আর কি। এখন ডিমান্ড কার্ভটা আমরা কি করতে পারি, দুইটা ওয়েতে ড্র করতে পারি। একটা হচ্ছে আপনার লিনিয়ার অথবা স্ট্রেট লাইন ডিমান্ড কার্ভ, আর একটা হচ্ছে কার্ভিলিনিয়ার। ঠিক আছে, এখন আপনাদের কাছে যেটা ইজি মনে হয় সেটাই ড্র করতে পারেন। এই যে স্ট্রেট লাইনটা দেখেন একদম পয়েন্ট আউট করে দেওয়া হয়েছে। আর একটা বিষয়, প্রাইস এন্ড কোয়ান্টিটি নিয়ে যেখানে আমরা কাজ করব অথবা যে কোনো গ্রাফ ড্র করব, সেখানে অবশ্যই কোয়ান্টিটি অলওয়েজ হরাইজন্টাল অ্যাক্সিসে থাকবে এবং প্রাইসটা অলওয়েজ ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকবে। এখন এখানে দেখেন যে পয়েন্ট আউট গুলো দেখেন, প্রত্যেকটা পসিবিলিটিস কিন্তু ড্র করেছে। সবাই কি বুঝতে পারছেন? যে পসিবিলিটিস এ, কোয়ান্টিটি আপনার হচ্ছে কি 20 যখন আপনার প্রাইস 1 ছিল, যখন প্রোডাক্টের প্রাইসটা ফল করছে সাথে সাথে আপনার কোয়ান্টিটি অফ ডিমান্ডও ইনক্রিজ করেছে, তাই না? জি ম্যাম। বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম, বুঝতে পেরেছি। জি ম্যাম। ওকে, এখন এটা আপনারা চাইলে স্ট্রেট লাইনও ড্র করতে পারেন, কার্ভিলিনিয়ার দিয়েও ড্র করতে পারেন, ইটস আপ টু ইউ। এখন আসেন, এটার প্রয়োজন নাই, ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, এটাও প্রয়োজন নাই। চেঞ্জেস ইন ডিমান্ড, ডিমান্ড তো সবসময় একই রকম থাকে না, চেঞ্জ হয় না? চেঞ্জ হয় কি? জি ম্যাম, চেঞ্জ হয়। চেঞ্জ হয়। জি ম্যাম। একটা কার্ভের মধ্যেও চেঞ্জ হতে পারে। এই কার্ভের মধ্যে কি ডিমান্ড চেঞ্জ হয়েছে না? যদি আমরা লিনিয়ারটা দিয়ে দেখাই, যেহেতু এখানে একদম পয়েন্ট আউট করে দেওয়া আছে, এই কার্ভে কি ডিমান্ড চেঞ্জ হয়েছে? জি ম্যাম, ডিমান্ড চেঞ্জ হয়েছে ম্যাম। আচ্ছা, প্রোডাক্টের প্রাইস যখন কমে গেছে তখন ডিমান্ড কিন্তু বেড়ে গেছে। ডিমান্ড বেড়ে গেছে। আবার প্রোডাক্টের প্রাইস যখন বেড়ে গেছে তখন ডিমান্ডটা কমে গেছে। দেখেন একটা কার্ভের মধ্যেই যদি আমি এইটাকে ইনিশিয়াল ধরি, তাহলে কিন্তু দেখেন এই যে পয়েন্টগুলো সেটা হচ্ছে ইনক্রিজ করেছে, মানে প্রাইস ইনক্রিজ করার সাথে সাথে কোয়ান্টিটি ডিক্রিজ করেছে, আর এই সাইডের পোরশনটুকু হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস কমার সাথে সাথে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইনক্রিজ করেছে, তাই না? যদি আমরা পসিবিলিটি সিটাকে ইনিশিয়াল ধরি, তাহলে পসিবিলিটিস বি এন্ড এ কি রিপ্রেজেন্ট করছে, যে প্রোডাক্টের প্রাইস বাড়ার সাথে সাথে কোয়ান্টিটি অফ ডিমান্ডটা কমে গেছে, এবং পসিবিলিটিস ই এন্ড এফ কি এক্সপ্লেন করছে যে প্রোডাক্টের প্রাইস কমার সাথে সাথে কোয়ান্টিটি অফ ডিমান্ডটা ইনক্রিজ করছে, মানে এইটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আসেন চেঞ্জেস অফ ডিমান্ড, চেঞ্জেস ইন ডিমান্ড। এই চেঞ্জেস ইন ডিমান্ড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মুভমেন্ট অ্যালং ডিমান্ড কার্ভ, আর একটা হচ্ছে শিফট ইন ডিমান্ড কার্ভ। দুইটা ওয়েতে আপনি আপনার ডিমান্ডটা চেঞ্জ করাতে পারেন, ডিমান্ড কার্ভটা চেঞ্জ হয়। একটা হচ্ছে কি মুভমেন্ট, যেটা কিনা আমি আপনাদের এই লিনিয়ার কার্ভ দিয়ে দেখালাম, এবং এখানেও আছে দেখেন, এই যে পয়েন্ট বিটা হচ্ছে আপনার ইনিশিয়াল, এতে হচ্ছে কি এ থেকে বি আসা মানে ডিক্রিজ করছে, প্রাইস ডিক্রিজ করছে, এবং সি থেকে বি তে যাওয়া মানে হচ্ছে প্রাইসটা ইনক্রিজ করছে, সাথে সাথে কোয়ান্টিটিটা ডিক্রিজ করছে। এখন আরেকটা হচ্ছে শিফট ইন ডিমান্ড। এখন শিফট ইন ডিমান্ড একটা হতে পারে প্রাইসটা আপনার স্টেবল থাকছে বাট আপনার ডিমান্ডটা ইনক্রিজ করছে। আচ্ছা, শিফটের একটা ল আছে, সেটা ডিমান্ড কার্ভ হতে পারে, সাপ্লাই কার্ভ হতে পারে, যে কোনো কার্ভের ক্ষেত্রে যদি আমরা কার্ভটা শিফট করাই, শিফটের ল হচ্ছে যদি ইনক্রিজ করে তাহলে রাইটে শিফট করবে, যদি ডিক্রিজ দেখাতে চাই তাহলে সেটা লেফটে শিফট করবে। যদি ইনক্রিজ করে তাহলে সেটা রাইটে শিফট করবে, যদি ডিক্রিজ করে তাহলে সেটা লেফটে শিফট করবে, অ্যাকর্ডিং টু ডিমান্ড কার্ভ। যদি ডিমান্ড ইনক্রিজ করে তাহলে ডিমান্ড কার্ভটা রাইটে শিফট করবে, যদি ডিমান্ড ডিক্রিজ করে তাহলে ডিমান্ড কার্ভটা লেফটে শিফট করবে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু শিফটের ল, সেটা ডিমান্ড কার্ভ হোক, সাপ্লাই কার্ভ হোক, যে কোনো কার্ভের ক্ষেত্রেই। লটা কি ক্লিয়ার সবাই? শিফট ইন ল। কোনো রেসপন্স নাই কেন? সবাই কি ঘুমায় গেছেন? না ম্যাম। ক্লাস কি খুব বোরিং হয়ে যাচ্ছে? না ম্যাম। বেশি পড়ায় ফেলছি? ম্যাম আজকে আর পড়ায়েন না। পড়ায়েন না এটা বলার জন্য সবাই রেডি। ম্যাম আমরা তো আগে কখনো ইকোনমিক্স পড়ি নাই ম্যাম, একটু তো ম্যাম বোরিং লাগবে। বাট ম্যাম প্রথম স্লাইডটা বুঝছি ম্যাম, এটা একটু রিপিট করেন ম্যাম। শিফট অফ ডিমান্ড কার্ভ, ওই কোয়ান্টিটিটার মতো না ম্যাম? হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে আপনার শিফটের একটা ল আছে, সেটা ডিমান্ড কার্ভ হতে পারে, রেভিনিউ কার্ভ হতে পারে, সেটা
সাপ্লাই কার্ভ হতে পারে। বাট শিফটের লটা মনে রাখবেন, শিফটের ল হচ্ছে, শিফট মানে কি, একটা হয় ইনক্রিজ করবে নয় ডিক্রিজ করবে, এই দুইটাই তো চেঞ্জ। এখন যদি ইনক্রিজ করে অ্যাকর্ডিং টু ডিমান্ড কার্ভ, যদি ডিমান্ড ইনক্রিজ করে তাহলে আমরা কিভাবে দেখাবো, শিফটের কার্ভ দিয়ে ডিমান্ড কার্ভটা আমরা রাইটে শিফট করাবো, এই যে এখানে যেটা হয়েছে। আর যদি ডিমান্ড মানে কোয়ান্টিটি অফ ডিমান্ডটা ডিক্রিজ করে তাহলে ডিমান্ড কার্ভটা কোথায় শিফট করবে, লেফটে শিফট করবে। এটা হচ্ছে শিফট কার্ভের ল। এখন আমরা যেহেতু ইনক্রিজ, আমরা তো ইকোনমিক্সের সবগুলি পজিটিভলি রিপ্রেজেন্ট করছি, তো এখানে আমরা ইনক্রিজ দিয়ে দেখিয়েছি যে ডিমান্ড ইনক্রিজ করেছে, দ্যাটস ওয়াই ডিমান্ড কার্ভটা রাইটে শিফট করেছে। যদি ডিক্রিজ করে তাহলে লেফটে শিফট করবে। এই বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। এরপরে আমরা পড়বো আপনার মার্কেট ডিমান্ড না, সাপ্লাইটা পড়বো। সাপ্লাই পড়ার পরে মার্কেট ডিমান্ড এবং মার্কেট সাপ্লাই, মার্কেট ইকুইলিব্রিয়ামটা একটু দেখবো। এটা হচ্ছে আমাদের, কোথায় গেল, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম উইথ ডিমান্ড আর সাপ্লাই, মানে মার্কেট ইকুইলিব্রিয়াম এক কথায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। যখন বুঝতে পারবেন না তখন বলবেন, অতটুকুই পড়াবো, তাহলে এটা নেক্সট ক্লাসে পড়বো। ওকে ম্যাম, ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।